সবাইকে ধৈর্য ধারণের জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে প্রথমেই আসসালামু আলাইকুম এবং গুড ইভিনিং সবাইকে। স্টার্ট করো সিজন 3 এর প্রথম দিনের সেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। স্টার্ট করোর আজকে যেহেতু প্রথম দিন, কাজেই আজকের সেশন শুরু হওয়ার আগে স্টার্ট করো সম্পর্কে ছোট করে একটু কথা বলতে চাই। এটি মূলত বলা যায় বাংলাদেশের অন্যতম বড় এবং বলা যায় বেস্ট প্ল্যাটফর্ম, যেটা আর্লি স্টেজ স্টার্টআপ বা বিজনেস গুলিকে মেইন স্ট্রিমের মধ্যে নিয়ে আসে বা নিয়ে আসার চেষ্টা করে। স্টার্ট করো সিজন 3টা ডিজাইন করা হয়েছে এমন ভাবে যে এটির মাধ্যমে আপনারা প্রথম 3টি ভার্চুয়াল সেশনে কিছু রিনাউন্ড এবং দেশের অন্যতম নোটেবল স্পিকারদের মাধ্যমে অনেক ছোট ছোট বিষয় জানতে পারবেন। স্টার্টআপ, এন্টারপ্রেনারশিপ এই রিলেটেড বিষয়গুলিতে অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। এবং এই 3টি ভার্চুয়াল সেশনের পর একটা বুট ক্যাম্প অর্গানাইজ করা হচ্ছে, একটা ডে লং বুট ক্যাম্প, যেটা ইন পার্সন বা ফিজিক্যালি হবে। এবং এই বুট ক্যাম্পে একটা ডে লং বুট ক্যাম্পে কিছু রিনাউন্ড এবং নোটেবল স্পিকাররা থাকবেন, যারা আপনাদেরকে গ্রুম করবেন, আপনাদেরকে ট্রেন করবেন যে কিভাবে আপনারা আপনাদের বিজনেসটাকে স্কেল আপ করতে পারেন, গ্রো করতে পারেন। পাশাপাশি কিভাবে ইন্টারন্যাশনাল বা লোকাল যে কোনো ফিল্ডে আপনারা আপনাদের বিজনেসটাকে পিচ করতে পারেন বা তুলে ধরতে পারেন। এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া বা আপনাদেরকে জ্ঞান অর্জনে সাহায্য করাই স্টার্ট করো সিজন 3 এর মূল উদ্দেশ্য। তো স্টার্ট করো সিজন 3 এর আজকে আমরা দেখতে পাচ্ছি অনেকেই পার্টিসিপেন্ট আছেন। এছাড়াও জুমে জয়েন ছাড়াও আরো অনেকে এই মুহূর্তে লাইভে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন। এবং আশা করা যাচ্ছে যে আপনারা যারা পার্টিসিপেট করছেন এই প্রোগ্রামটিতে সবাই তাদের সরব উপস্থিতি তুলে ধরবেন বা খুব অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। এই 3টি ভার্চুয়াল সেশনে যারা সব থেকে বেশি অ্যাক্টিভ থাকবেন বা কিছু ভালো প্রশ্ন করবেন বা সব দিক থেকে যারা সব থেকে বেশি অ্যাটেন্টিভিটি দেখাবেন, তাদের জন্য থাকছে আমাদের প্রত্যেকটি সেশনেই কিছু বিশেষ গিফট থাকবে। তো খুব বেশি আসলে কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের সেশনের মূল পর্বে যেতে পারি। প্রথমে আমি এফনে বাংলাদেশ থেকে ওমর মোস্তাফিজ ভাইয়াকে রিকোয়েস্ট করব, ভাইয়া আপনি যদি একটু হচ্ছে শুরু করতেন, আমরা এফনে বাংলাদেশ সম্পর্কে কিছু জানার মাধ্যমে আজকের সেশনটি শুরু করতে পারি। Omar bhai, you are muted. Yeah, I can. I unmute myself. Can you hear me? Yes, Bhaiya, we can hear you. That's perfect. I was not being able to unmute myself, so I was stuck. Anyways, first of all, good evening, everyone. It's good to see all of you. I'm Omar Mustafiz, Program Manager of Friedrich Naumann Foundation for Freedom, FNF Bangladesh in short. So I guess this Start Koro is actually the third. First of all, don't call me sir. I'm not that old. আমাকে ভাইয়া বলে রাখলেই হবে। I'm not that old. So first of all, it's আমাদের এটা third session of Start Koro, like third series. আমার গত 2 বছর ধরে করেছি, this is the third year আমরা করছি. So I am really excited. I really look forward to this this session. And main idea just বলি of this, the idea that came up যখন আমরা Start Koro plan করছিলাম is, so obviously it started during the pandemic when everything was stuck. We're all stuck at home. Everything was almost সবকিছু বন্ধ হয়ে গেছিল. So we decided like we have to find out ways of doing business or doing something creative, doing something innovative, staying at home. So ওইখান থেকেই the whole idea came up. And obviously now things have opened up. A lot of things has changed in between the last 2 years. A lot of circumstances has changed. And obviously we all have to adapt. So this particular Start Koro program is designed for you guys. By you I mean you aspiring young entrepreneurs or startups, those who have an idea, so that you can scale it up to make it into a business. That's the whole point. And the whole program would be successful if you see some of you from here, আপনারা যারা আছেন তাদের মধ্যে থেকে কেউ যদি actually তাদের আইডিয়াটাকে actually develops into a business and then starts making money, that would be the whole
success of this program. So Amra, going back to FNF, so we as FNF Amra, it's a German organization. It's basically we are affiliated with the German political party called FDP, Free Democratic Party, Liberal Party in Germany. So আমাদের main idea is to promote liberal ideas, liberal principles promote করা. So part of it is to promote open market, and open market ideaটাই হচ্ছে to give support to the young entrepreneurs or startups to support doing business টাকে যেন it's less regulated, যাতে people can actually bring their ideas and start doing business online without any restrictions, বা যত restriction যত কম possible হয়, ওইখান থেকে এই প্রোগ্রামটা করছি. So I really look forward to the next 3 days of online sessions, and the interesting part is যেটা I think already আমাদের moderator বলে দিয়েছে যে we will have a physical session. So our last 2 years we did the whole thing online, but ever finally we will have a physical session, physical part of this particular Start Koro program, and I look forward to seeing you guys in that boot camp to see how you develop your ideas into a prototype or into a business model. So thank you so much. Thank you to our partner Perennial Lab for this, for organizing this. They have been a great partner for us. We have done several projects over the last 3 years, and we look forward to do more of such projects in the future. So আমি FNF নিয়ে ওরকম কথা বলবো না. We have this short video. I think that will help you to understand what we are, what we do, and who we are. And তারপরে যদি কোনো questions থাকে, feel free to ask any questions. I'm always available. Over to you, Ritupurna. নাগরিক অধিকার অর্থনৈতিক স্তম্ভের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। নাগরিক অধিকার, অর্থনৈতিক সুযোগ এবং সুশাসন, এই স্তম্ভগুলোর একটি মূল ভিত্তির প্রয়োজন, আর সেই ভিত্তি হলো স্বাধীনতা। নারী পুরুষ সহ সকলের প্রধান মৌলিক অধিকার হলো স্বাধীনতা, কিন্তু সবার জন্য পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা এতটা সহজ নয়। বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই কিছু মানুষ এখনো পূর্ণাঙ্গ স্বাধীনতা পায়নি। আমরা এটি পরিবর্তন করতে চাই। দায়বদ্ধতার সাথে ব্যক্তিগত স্বাধীনতা, স্বকীয়তা, ক্ষমতায়ন ও উদ্ভাবন প্রবণতা বাড়ায়। আমাদের উদ্দেশ্য এমন এক বাংলাদেশ গড়ার যেখানে অন্যের স্বাধীনতা খর্ব না করে একজন সর্বোচ্চ স্বাধীনতা লাভ করতে পারে। স্বাধীনতা লিবারালিজমের মূল বিশ্বাস। আমরা একটি লিবারাল ফাউন্ডেশন এবং অন্যান্য লিবারাল প্রতিষ্ঠান ও ব্যক্তিদের এক ক্রমবর্ধমান বিশ্বব্যাপী নেটওয়ার্কের অংশ। আমাদের সহযোগীদের শক্তি আমাদের সাফল্য নির্ধারক। আমাদের সহযোগীরাই আমাদের মিত্র। 4টি কৌশলগত বিষয়ে আমরা তাদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করি: বাজার অর্থনীতি, সুশাসন, ডিজিটাল ট্রান্সফরমেশন এবং স্মার্ট শহর। আমাদের কাজের ক্ষেত্রগুলো হলো সংলাপ ও নীতি সংস্কারের মাধ্যমে বাণিজ্যের উন্নতি এবং একটি মুক্ত বাজার অর্থনীতির দিকে অগ্রসর হওয়া, ই-কমার্স, উদ্যোক্তা, স্টার্টআপ এবং ছোট ও মাঝারি উদ্যোগগুলোর বৃদ্ধিতে সহায়তা করা, তথ্য অধিকার আইন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে দায়বদ্ধতা ও স্বচ্ছতা সৃষ্টি করা, ডিজিটাল নিরাপত্তা, তথ্য সুরক্ষা, গোপনীয়তা অধিকার ও ইন্টারনেট পরিচালনামূলক বিষয়গুলোকে সমর্থন করা এবং স্মার্ট শহরের গতিশীলতা এবং অবকাঠামোর বিষয়ে সচেতনতা তৈরি করা। আমরা থিঙ্ক ট্যাঙ্ক, সুশীল সমাজ সংগঠন, ব্যবসা সমিতি, সরকারি সংস্থা, সামাজিক উদ্যোগ, স্থানীয় এনজিও, অ্যাক্টিভিস্ট সহ আরো অনেকের সাথে কাজ করছি, যারা আমাদের মতন লিবারাল মতাদর্শে বিশ্বাসী এবং আমাদের সমাজকে সকলের জন্য আরো ভালো করার কামনা করে। নাগরিক শিক্ষার মাধ্যমে আমরা আমাদের লিবারাল মূল্যবোধ প্রচার করি। ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা ও লিবারাল ধারণার প্রচারণা আমাদের কার্যকলাপের লক্ষ্য। বাংলাদেশে 2012 সাল থেকে আমরা স্বাধীনতা নিয়ে কাজ করছি। 1958 সালে জার্মানিতে প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে সারা বিশ্ব জুড়ে 50টিরও বেশি দেশে আমরা প্রসারিত হয়েছি। আমরা ফ্রেডরিক নোমান ফাউন্ডেশন ফর ফ্রিডম। স্বাধীনতার সময় সর্বক্ষণ। একটি
ধন্যবাদ ওমর মুস্তাফিজ ভাইয়াকে। আমি এখন চলে আসছি রাকসান্দা আপুর কাছে। আমি রাকসান্দা আপুকে একটু রিকোয়েস্ট করব যদি আমাদের প্রেনিয়র ল্যাব এবং স্টার্ট করো প্রোগ্রামটি নিয়ে উনি একটু শেয়ার করেন আমাদের সাথে। থ্যাংক ইউ ঋতুপর্ণা। আমি দেখছি মানে দু একজনের হাত আর কি হ্যান্ড রেজ করছিল, সো আমরা কোশ্চেন নিব। আমরা আগে আমাদের এই যে সেকশন গুলো আছে সেগুলো পার করে নিই, এবং সবাইকে অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। এবং আজকে আমাদের স্টার্ট করো সিজন 3। ওমর ভাইজি ভাই বলছিলেন যে আমরা সিজন 1 সিজন 2 করেছি, which was quite successful. আমি শুরুতে আমাদের পার্টনার যারা আমাদের সাপোর্ট করছেন এই প্রোগ্রামে, ফ্রেডরিক রহমান ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাতে চাই এই প্রোগ্রামে আমাদেরকে সাপোর্ট করার জন্য। এবং আমাদের সাথে আছে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে। আমাদের স্পিকার ফয়সাল ভাই জয়েন করেছেন, থ্যাংক ইউ ভাইয়া ফর জয়নিং। ভাইয়া সেশন একটু পরে শুরু হবে, এবং তার আগে আমি একটু প্যানেল এবং স্টার্ট করে নিয়ে বলবো। আই বিলিভ যারা আমাদের প্রোগ্রামে পার্টিসিপেট করেছেন, সো প্রত্যেকেই যখন আমরা রেজিস্ট্রেশন করছিলাম, সো ইট ওয়াজ লাইক গোয়িং থ্রু all the information of the participants, and finally হচ্ছে যারা যারা সিলেক্টেড হয়েছেন তারা আর কি স্টার্ট করো আজকে প্রোগ্রামে এসেছেন, সো কংগ্রেচুলেশনস। আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি এবং আমরা এজ এন অর্গানাইজেশন কি কাজ করছি সেটা নিয়ে বলবো। আমি খুব একটা বেশি সময় নিব না, যেহেতু আমাদের যেই আজকে একটা মেইন সেশন সেটা শুরু হবে। আমি একটু ছোট্ট করে বলি যে আমরা কি করি। Preneur Lab as an organization, আমরা we believe in technology for social good, যে কিভাবে করে টেকনোলজি ইউজ করে এন্টারপ্রেনার্স বা যারা ইউথ আছে তাদেরকে এম্পাওয়ার করা যায়। আমরা 3টা টার্গেট অডিয়েন্স নিয়ে কাজ করে থাকি, ওমেনদেরকে নিয়ে কাজ করে থাকি, ইউথ এন্ড এন্টারপ্রেনার। এবং এই 3টা টার্গেট অডিয়েন্স নিয়ে আমাদের অনেক ধরনের প্রজেক্ট, ইনিশিয়েটিভস, প্রোগ্রামস লঞ্চ করে থাকি। এবং এই প্রোগ্রামগুলোতে আমাদের সাথে বিভিন্ন ধরনের কোলাবোরেশনে আমরা কাজ করি, যেমন ফর এক্সাম্পল আমাদের সাথে এই প্রজেক্টে আমরা কাজ করছি, ফ্রেডরিক রহমান ফাউন্ডেশনের সাথে কাজ করছি, এরকম আরো বিভিন্ন ধরনের প্রজেক্ট আমরা ইনিশিয়েট করি। আমরা কাজ শুরু করেছি ব্যাক ইন 2014 থেকে। এটা আমাদের কোর স্ট্রাকচার, যেমনটা বললাম একটু আগে, টেকনোলজি নিয়ে কাজ করে থাকি, এন্টারপ্রেনারশিপ, ইউথ এন্ড ওমেন এম্পাওয়ারমেন্ট এবং অনলাইন সেফটি নিয়ে আমাদের কাজ করা হয়ে থাকে। আমাদের এই জার্নিতে, যে 2014 সাল থেকে এখন পর্যন্ত জার্নিতে বিভিন্ন ধরনের পার্টনারের সাথে কাজ করার সুযোগ হয়েছে, আর নানা ধরনের প্রজেক্টে নানা ধরনের ইউথদের নিয়ে কাজ করার সুযোগ হয়েছে। তো এখানে কিছু পার্টনার্স এর নাম ছিল। এর পাশাপাশি কিছু কমিউনিটি রান করি আমরা। বাংলাদেশে যে গুগলের কমিউনিটি আছে, গুগল ডেভেলপার গ্রুপ, এবং ফেসবুকে যে ডেভেলপার সার্কেল, মেটার যে ডেভেলপার সার্কেল আছে, তাদের সাথে আমরা তাদের কমিউনিটিটা আমরা বাংলাদেশ থেকে দেখি। আমি এরপরে কিছু ছবি শেয়ার করব, বিকজ ছবি অনেক কিছু বলে ডেসক্রিপশন থেকে। সো আমরা যে ধরনের কাজগুলো করেছি ঢাকায় বা চট্টগ্রামে, রাজশাহী, রংপুর, বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের কাজ করা হয়েছে। আমরা হ্যাকাথন অর্গানাইজ করেছি, এর আগে এসডিজি হ্যাকাথন অর্গানাইজ করেছি। আমরা বাঙালিঙ্কের সাথে কাজ করেছিলাম এসডিজি হ্যাকাথনে, তারপর প্রথম ন্যাশনাল হ্যাকাথন আমরা অর্গানাইজ করেছিলাম বাংলাদেশে। এরপর আমরা ইউএনডিপির সাথে স্মার্ট সিটি নিয়ে কাজ করেছি, ওয়ার্ল্ড ওয়াটার হ্যাকাথন করেছি, তারপর কমিউনিটি যে প্রোগ্রামগুলো হয়ে থাকে সেগুলো করেছি, স্মার্ট সিটি করেছি, স্মার্ট সিটি করার জন্য। এবং এছাড়া এর পাশাপাশি অনেক ধরনের কাজ রয়েছে। আমি যদি একটু ছোট্ট করে বলি যে আমাদের আসলে কি কি ধরনের কাজ এর মধ্যে করেছি, খুবই রিসেন্ট যদি বলি আমাদের কি কি কাজ আর কি হয়েছে, তার মধ্যে ফিউচার অফ মিডিয়া সামিট, জার্নালিস্টদেরকে নিয়ে এখানে কাজ করা হয়েছিল। ফ্রিডম ফেলোজ নামে একটা ফেলোশিপ আমরা প্রোভাইড করেছিলাম ইউথদের জন্য। তারপর স্টার্ট করো সিজন 2 গত বছরই আমরা করেছি। এরপর তাছাড়া বুক পাবলিকেশন হয়েছিল, ডেটা নিয়ে কাজ করা হয়েছিল ফেসবুকের সাথে, বাংলাদেশ অ্যানালিটিক্স ল্যাব নামের। এবং এই যে আমরা যেখানে এন্টারপ্রেনারদের নিয়ে কাজ করছি, সো পার্টিকুলারলি এন্টারপ্রেনারদের নিয়েও আর কি কাজ করা হয়েছিল আমেরিকান একটা অর্গানাইজেশন অ্যাটলাস নেটওয়ার্ক নামে। সেই প্রজেক্টটা ছিল বিজনেস বুস্ট বাংলাদেশ, যেখানে এই যে এন্টারপ্রেনারদের ট্রেড লাইসেন্সে বিজনেস প্রসেসটা কিভাবে করে ইজি করা যায়, এটা পলিসি ইনফরমেশন নিয়ে কাজ করা হয়েছিল। এছাড়া আইসিটি মিনিস্ট্রির সাথে কিছু স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। এটা আমাদের ছোট্ট একটা অ্যাচিভমেন্ট, কি আমাদের প্রেস মেনশনের মধ্যে গিয়েছে, কতগুলো প্রজেক্টের মধ্যে কমপ্লিট করেছি।
আমরা ইউথ এম্পাওয়ারমেন্ট নিয়ে যে প্রজেক্টগুলো করেছি তার মধ্যে স্টার্ট করো আছে, ফ্রিডম ফেলোজ আছে। ফ্রিডম ফেলোজ আমাদের এফএনএফ এর সাথে ফেডরিক রহমান ফাউন্ডেশনের সাথেই আমরা কাজ করেছিলাম, যেটা একটা রেসিডেন্সিয়াল বুট ক্যাম্প ছিল। আমরা গত বছর কক্সবাজারে একটা 5 দিনের রেসিডেন্সিয়াল বুট ক্যাম্প করেছিলাম। এরপর ফিউচার অফ মিডিয়া সামিট, বুক লঞ্চ এবং কিছু সোশ্যাল মিডিয়া ইম্প্যাক্ট বা আমরা কত আমাদের ট্রেনিং প্রোগ্রাম গুলো নিয়ে কতগুলো ট্রেনিং প্রোগ্রাম দিয়েছি, এরকম কন্টেন্ট ক্রিয়েট করছি, সেটারই একটা সংক্ষিপ্ত সামারি। তো এটাই ছিল আমাদের অ্যাজ অ্যান অর্গানাইজেশন আমরা কি কি কাজ করছি বা কি কি ধরনের কাজ নিয়ে আমরা আর কি আগাই চেষ্টা করি। আমি যদি এখন স্টার্ট করে নিয়ে একটু বলি, স্টার্ট করো সিজন 3। তো এই সিজনে যেমনটা দেখতে পাচ্ছেন যে আমাদের আপু আপনি মিউট হয়ে গেছেন, কাইন্ডলি আনমিউট করবেন প্লিজ। এখন শোনা যাচ্ছে? জি আপু শোনা যাচ্ছে এখন। আমাদের এই প্রোগ্রামে আমাদের পার্টনার যেমনটা আগে বলেছি ফ্রেডরিক রহমান ফাউন্ডেশন ফর ফ্রিডম বাংলাদেশ এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড আছে। এই স্টার্ট করা প্রোগ্রামে আসলে ট্র্যাকটা কি, আমরা যখন প্রত্যেকবার করি, সিজন 1 করেছিলাম, সিজন 2 করেছিলাম। সিজন 1 ওয়াজ কোয়াইট স্পেশাল বিকজ প্যান্ডেমিকের সময় এন্ড উই থট যে হাউ টু সাপোর্ট দ্য এন্টারপ্রেনার্স, দ্য আর্লি স্টেজ এন্টারপ্রেনার্স, এবং কিভাবে করে তাদেরকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিতে ইনভলভ করা যায়, কি কি ধরনের এন্টারপ্রেনার নিয়ে কাজ করা যায়। এবার আমরা কাজ করছি টেক স্টার্টআপ, এনভায়রনমেন্টাল স্টার্টআপস, গ্রিন টেকনোলজি স্টার্টআপস বা ফিমেল ইকোনমি স্টার্টআপস, আইওটি, এআই, রোবোটিক্স, ইভি স্টার্টআপস গুলো নিয়ে এবারে ট্র্যাকটা। এটা যদি আমি একটু বলি যে আসলে কি এই জিনিসটা, সেটা হচ্ছে যে এই প্রোগ্রামটার মাধ্যমে আমরা আসলে যেটা হয় যে প্রোগ্রামে সবাই পার্টিসিপেট করে, কেউ জিতে, কিন্তু আদার্সদেরও অনেক ধরনের অপরচুনিটিস এর অপশনটা থাকে এই প্রোগ্রামের মাধ্যমে। তো কি হতে পারে, বিভিন্ন ধরনের অপরচুনিটিস গুলো অ্যাক্সেস করে দেওয়া, ফর ইনস্টেন্স হ্যাকাথন গুলোতে বা তাদের স্টার্টআপ গুলো লঞ্চ স্কেলের ক্ষেত্রে, বিভিন্ন স্টার্টআপ এক্সিলারেটর রিচ করানোর ক্ষেত্রে বা জবস গুলোর ক্ষেত্রে, এই জায়গায় হচ্ছে এটার অ্যাক্সেসিবিলিটিটা আমরা ইনক্রিজ করি। এবার কি হবে, এবার যেটা হবে যে আমাদের প্রথমে ভার্চুয়াল সেশন গুলো হবে। তো ভার্চুয়াল সেশন 3টা হবে এবং 3টা হওয়ার পরে আমাদের একটা ইন পার্সন বুট ক্যাম্প হবে এবং দেন ইন পার্সন ডেমো ডে হবে। আমাদের থাকছে হচ্ছে টোটাল 5 দিনের আর কি অ্যাক্টিভিটি। তো আমাদের ডেট গুলো যেটা আছে সেটা তো আমরা ভার্চুয়াল গুলো জানি, এবং বুট ক্যাম্প এবং ডেমো ডে যে ডেট গুলো সেগুলো আমাদের জানিয়ে দেওয়া হবে। আমাদের যে প্রোগ্রাম গুলো ভার্চুয়াল সেশন গুলোতে আমরা যেটা করে থাকি সব সময়, যে ভার্চুয়াল সেশন গুলোর ভিতর থেকে হচ্ছে যারা পার্টিসিপেট করে বা বিভিন্ন ধরনের এনগেজমেন্টে থাকে, ফর এক্সাম্পল নানা ধরনের কোয়েশ্চেন করা বা চ্যাটের মধ্যে অ্যাক্টিভিটি রাখা। সো যেটাকে আমরা বলি যে ওভারঅল যার এনগেজমেন্টটা ভালো থাকে ভার্চুয়াল সেশনে, প্রত্যেকটা সেশনের ভিতর থেকে আমরা পার্টিসিপেন্টদের জন্য প্রাইজেস এবং গিফটস রাখি এবং তাদের বাসায় সেটা পৌঁছে দিই। এর পাশাপাশি এখন আমাদের যে 3টা সেশন হবে, 3 দিন যেটা হবে, 3টা হওয়ার পরে আমরা যেটা করব যে আমাদের যে আপনাদের যে বিজনেস আইডিয়া গুলো আছে বা এখান থেকে যে আইডিয়া গুলো পেলেন সেটা নিয়ে কিছুটা কাজ করব, এবং এর পাশাপাশি হচ্ছে স্টার্টআপে যে এলিভেটর পিচটা রেডি করা, পিচ ডেকটা রেডি করা, প্রোডাক্ট নিয়ে কিছুটা কাজ করা, সো দ্যাট উই ক্যান প্রিপেয়ার আওয়ারসেলফ ফর বুট ক্যাম্প এবং ডেমো ডে। বুট ক্যাম্পে স্পিকার সেশন হবে এবং নানা ধরনের অ্যাক্টিভিটি হবে। সেখানে হচ্ছে যারা এন্টারপ্রেনার আছেন তারা এসে কাজ করবেন, দে উইল গেট মেন্টরশিপ, এন্ড দেন ফাইনালি ডেমো ডেতে সেই আইডিয়া গুলো পিচ করা হবে। সো যেটা আমি বললাম ওটারই একটা ছবি এখানে, যে কি কি আর কি বেনিফিটস গুলো এখানে আসবে। নেটওয়ার্কিং এর অপশন থাকবে, লার্নিং বা ডেমো ডে, বিজনেস রেজিস্ট্রেশন করে দেওয়া হবে, যারা এখানে স্টার্টআপ গুলো যারা ভালো করবেন তাদের জন্য বিজনেস রেজিস্ট্রেশন করে দেওয়া হবে প্রেরণার পক্ষ থেকে। তারপর প্রত্যেক সেশনে হচ্ছে আমি যেভাবে বললাম যে উইনার থাকবে এবং পার্টনারদের তরফ থেকে বিভিন্ন ধরনের অপরচুনিটিস থাকবে। আমি যদি একটু সাকসেস স্টোরিজ বলি 2020 এবং 2021-এ,
2020 সালে যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে 2টা প্রজেক্ট ওয়াজ ফান্ডেড বাই ফেডারেল ফাউন্ডেশন ফর ফ্রিডম, 3টা প্রজেক্ট ওয়াজ সাপোর্টেড বাই বিডিএফস, এবং 3 প্রজেক্ট যেটা আজকে ফেসবুক থেকে সাপোর্ট পেয়েছিল, ফেসবুকে অ্যাড ক্রেডিট পেয়েছিল, একটা স্টার্টআপ ইউএনডিপি ইউথ কোলাবের ফাইনালিস্ট ছিল, বা একটা স্টার্টআপ ফেসবুকে যে গ্লোবাল অনলাইন হ্যাকাথন হয় সেটার উইনার ছিল। ইন 2020 বিভিন্ন ধরনের এক্সাইটিং প্রাইসেস ছিল আমাদের যারা স্টার্টআপস যারা উইনার ছিল তাদের জন্য, তাদের বিজনেসকে রেজিস্টার এবং স্কেল আপ করতে সাপোর্ট করা হয়েছিল। সেই ধরনের নানান অপশন তাদের জন্য তৈরি করা হয়েছিল। আমাদের যেই 3 দিনের ভার্চুয়াল সেশনটা ইনিশিয়ালি হবে সেখানে যে স্পিকার থাকবেন, আজকে আমাদের যিনি স্পিকার আছেন ফয়সাল ভাইয়া, বাংলা ডিজিটাল ডিরেক্টর। এরপরে আমাদের আরেকটা সেশন যেটা হবে সেখানে সিদ্ধার্থ গোস্বামী ভাইয়া, তিনি আইসিটি ডিভিশনে আছেন, এন্ড দেন উই হ্যাভ আ মার্কেটিং সেশন ফ্রম ইশতিয়াক, তিনি লন্ডনে একটি টেলিকম আর ফ্রিকোয়েন্সি টেলিকম নামে একটি কোম্পানিতে মার্কেটিং ম্যানেজার হিসেবে আছেন। আমি যদি একটু বলি যে আমাদের আসলে কি ধরনের স্টার্টআপস, একটু ছোট করে যদি বলি যে কিরকম স্টার্টআপস এসেছিল এবং কি ধরনের তাদের সাকসেসটা যদি আমি একটু দেখাই, এবং এই ইনফরমেশন গুলো আপনারা আমাদের স্টার্ট করো সিজন 3 ওয়েবসাইটেও পাবেন। যেমন জববোর্ড নামে একটি অর্গানাইজেশন এসেছিল যারা অনেক ভালো করছে, এরপর দুর্জয় নামে একটা অর্গানাইজেশন স্টার্টআপ এসেছিল যারা অনেক ভালো করছে। আমি যদি একটু এখানে দেখাই, সো ইনফরমেশন গুলো আপনারা এখানে পাবেন। মেইনলি কোডিং ওয়াজ ভেরি গুড। সো এই যে স্টার্টআপ গুলো এখান থেকে স্টার্ট করার পর থেকে যে গ্রো করেছে এবং তাদের বিভিন্ন ধরনের ফান্ডিং পেয়েছে, তারপরে নানা ধরনের স্টার্টআপ নেটওয়ার্কে ইনক্লুড হয়েছে এবং তাদের এই ওভারঅল বিজনেসটাকে অনেক বড় করে স্কেল আপ করতে পেরেছে, তাদেরকে অ্যাকুয়ার করেছে অনেক আরো বড় কোম্পানিগুলো। সো এখানকার কি সাকসেসটা অনেক ভালো ছিল স্টার্ট করো ওভারঅল প্রোগ্রাম থেকে যারা যারা গ্রাজুয়েট করেছে বা বের হয়ে এসেছে। তো এটাই ছিল আর কি, ছোট্ট করে স্টার্ট করো এবং ট্রেনার ল্যাবের কি বলে এটাকে সামারি। তো ঋতুপর্ণা, আমার এখানেই শেষ করছি। আমরা প্রশ্ন নিব পরে, আই থিঙ্ক আমরা এরপরে সেশনে যেতে পারি। অনেক ধন্যবাদ রাশিয়াঙ্গা আপুকে। তো আসলে স্টার্ট করো এবং আমাদের যে অর্গানাইজেশন গুলি পার্টনার অর্গানাইজেশন সবকিছু নিয়েই আমরা মোটামুটি ধারণা পেয়েছি এতক্ষণ। এখন আমরা আমাদের আজকের মূল সেশনে প্রবেশ করতে যাচ্ছি। আমাদের আজকের সেশনে স্পিকার হিসাবে আমাদের সঙ্গে উপস্থিত আছেন ফয়সাল আহমেদ ভাইয়া। ফয়সাল আহমেদ ভাইয়া বর্তমানে একজন ডিরেক্টর হিসাবে বাংলা লিংকে আছেন। তো ভাইয়ার থেকে আমরা এখন আমাদের আজকের সেশনটা শুরু করতে পারি। ভাইয়া, ক্যান ইউ হিয়ার মি? Yes, I can hear you. ওকে ভাইয়া, ওভার। আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, আপনাকে শোনা যাচ্ছে। ওভার টু ইউ। So thank you for Prenal Lab and the Start Koro program. I think the second year for me consecutively we are talking to all the startup and all the developers and the community itself. So আমার জন্য আসলে আমি স্টার্ট করার আগে আমি একটু ছোট আমার একটু পরিচয় দিয়ে শুরু করছি। আমি কারেন্টলি ওয়ার্কিং ইন বাংলা লিংক অ্যাজ এ digital platform director. So mainly developing all the digital platform for Bangali. But এর আগেও আমার একটা পরিচয় হলো যে I actually working in ICT and also digital space for many years. Develop some of the digital services for Bangladesh, and also I worked in my own startup, but in many occasions it's been failed. So I burned my finger. I also learned many things. That's the important part to be an entrepreneur. আমি খুবই খুশি যে এখানে অনেক ইয়াং এন্টারপ্রেনাররা আছে যাদের সাথে আমরা আমাদের নলেজটা শেয়ার করতে পারছি, and I'm pretty sure যে সবাই সবার কাছ থেকে শিখছে। We all are learning each and every day. And এন্টারপ্রেনারদের জন্য তো আসলে লার্নিংটা একটা বড় ব্যাপার, যে আমরা প্রতিনিয়ত কারো কাছ থেকে, কমিউনিটির কাছ থেকে, অন্যদের কাছ থেকে, মার্কেট থেকে, কনজিউমারের কাছ থেকে শিখছি। সো লার্নিং প্রসেসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আজকের সেশনটা অর্গানাইজ করার জন্য প্যানেল ল্যাবকে আমি স্পেশাল থ্যাঙ্ক দিতে চাই যে ওরা এরকম একটা সুন্দর একটা প্রোগ্রাম করছে। সো আমাকে
আমি যখন এই প্রোগ্রামটার জন্য আমার সাথে কথা বলছিল তখন আমি জিজ্ঞেস করছিলাম যে আসলে ওখানে কারা থাকবে অ্যান্ড হোয়াট ইজ দ্য ডিসকাশন টপিক। সো আমাকে বলা হচ্ছিল যে ডিসকাশন টপিক ইজ সামথিং লাইক ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। তো আমি যখন দেখলাম যে অলরেডি এন্টারপ্রেনাররাই আছে, তো তারা আসলে এগুলো সব জানে যে ইনোভেশন কি অ্যান্ড এন্টারপ্রেনার কি, বাট I came from a, I will say, corporate entrepreneur type of things. We call them entrepreneur. মানে internally corporate fund করে and then we develop something we are offering to the consumer. So we are little bit privileged because সবসময় যেটা হয় কি we are well funded, but we can try many things, break many things and learn many things, and also at the end of the day আমরা অনেক সার্ভিসই হয়তোবা as being a digital company আমরা আসলে মানুষকে দিতে পারি। From my experience, not only from my current organization or my previous organization, I wanted to share some of the experience that I learned personally, and that can be helpful for others even. So যখন আমাকে বলা হচ্ছিল যে এন্টারপ্রেনার এন্ড দ্য ইনোভেশন বা ইনোভেটর পার্টে, সো I actually wanted to share some of the things যেটা আমার কাছে মনে হয়েছিল যে আসলে আমরা যদিও খুব বেসিক, বাট আমার কাছে মনে হয়েছিল যে এগুলো আসলে শেয়ার করার প্রয়োজনীয়তা আছে। তো আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি and then maybe I will talk about a little bit time. ঋতুপর্ণা আপু, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাই, আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে। ওকে, গ্রেট। So let's start with something like যখন আমাকে বলা হচ্ছিল যে ইনোভেশন এন্ড এন্টারপ্রেনারশিপ, সো দুইটা পার্ট। একটা হলো যে ইনোভেশন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। সবাই বলে যে যারা এন্টারপ্রেনার তারা নাকি ইনোভেটর। তো আমরা আসলে দেখবো যে ইনোভেটর কিনা, বা আসলে বাংলাদেশে কি রকম ইনোভেশন হয় বা অন্য জায়গায় কিরকম ইনোভেশন হচ্ছে, সেই পুরো জিনিসটা একটু দেখার চেষ্টা করবো। সো দ্যাট এটা আমি বলতে চাচ্ছি যে ইটস এ কাইন্ড অফ এ আই ওপেনিং ফর মেনি পিপল, so that you can think your perspective to develop your product and services. So প্রথমে আমি শুরু করি যে অনেক সময় আমরা বলি না যে ইনোভেশন কি, নতুন কিছু করে ফেলতে হবে and all those things. আমার এক্সপেরিয়েন্স বলে যে ইনোভেশন ইজ সামথিং যে ছোট্ট একটা চেঞ্জ করতে পারতেছি, আমার একটা প্রসেসে একটা চেঞ্জ করতে পারতেছি, অথবা কোনো কাস্টমারের একটা প্রোডাক্টের একটা ফিচার দিতে পারতেছি, অথবা কোনো একটা এমন একটা জিনিস করলাম যেটাতে আগে 2 দিন লাগতো সেটাতে এখন 2 ঘন্টা লাগে। সো নট অনলি যে ইনোভেশন মানেই হলো নতুন একটা প্রোডাক্ট তৈরি করা, রাদার দ্যান কোনো একটা প্রসেসে যদি কোনো একটা সিম্পলিফিকেশন করা যায়, আগে উবার কল করতে যদি 5টা বাটন ক্লিক করা লাগতো, এখন যদি কোনো একটা ভয়েস কমান্ড দিয়ে অথবা 1 ক্লিকে যদি হতে পারে, দ্যাটস অলসো ইনোভেশন। বাট ওই ইনোভেশনটা আরো অনেকে আসলে অনেক ভাবেই দেখে। আমি যদি একটু কিছু পিক্টোরিয়াল ভিউ দেখতে চাই যে ইনোভেশনের নতুন মিনিং বা নতুন কনসেপ্ট, অনেক সময় থাকে না আমাদের ফার্নিচার গুলো অনেক জায়গা নেয়, অনেকগুলা জায়গা নিয়ে একটা শেলফ তৈরি করে, বাট দিস আর সাম অফ দ্য ইনোভেশন দ্যাট মেবি ওয়ান অফ দ্য আর্কিটেক্ট অ্যাকচুয়ালি ক্রিয়েটেড, অ্যান্ড সিম্পল জিনিস বাট ভেরি ইনোভেটিভ, অ্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি সেভ লট অফ স্পেস। ইন মেনি এক্সটেন্ট আমরা কি দেখি যে অনেক জায়গায় অনেক স্পেস থাকে না, অনেক টয়স, কিন্তু আসলে এগুলো টয় না, এগুলো হয়তো বা একটা জুস বার, বাট ইটস লাইক এ ফ্যান্সি থিংস, লোকজন পছন্দ করতেছে, বাচ্চারা পছন্দ করতেছে, এবং ওই সবগুলোতে আরো অনেক রকম সেল হচ্ছে। সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ ইনোভেশন, যে একটু ফ্যান্সি ওয়েতে কিভাবে মডারেট ওয়েতে লোকজনকে দেখা যায়। ইফ ইউ আর মডেল অর ওই টাইপ অফ জিনিসে দেখেন অনেক ইনোভেশন করছে, যে কিভাবে যাদের পায়ে একটু প্রবলেম আছে তারা কিভাবে হাঁটতে পারে, সেরকম একটা ইনোভেশন করা, লাইটিং এর ইনোভেশন করা। বাট এখন যদি আমরা আরেকটু হাইটেকে চলে আসি, দেখেন যে আগে টেলিফোন গুলা একটা ওয়্যারলেস ছিলই না, আগে তো ওয়্যার ছিল, তারপরে অ্যান্টিনাওয়ালা ফোন আসলো, তারপর একটু বড় টাইপের ফোন আসলো, এন্ড দেন খুবই সিম্পল একটা আইফোন বা সিম্পল একটা হাতের মুঠোয় হ্যান্ড হোল্ড ডিভাইস চলে আসছে। ইমেইলের ক্ষেত্রে সেম, আগে চিঠি লিখতো, বা তারও আগে আসলে কবুতর দিয়ে আসলে কমিউনিকেশন করতো, তারপরে চিঠি আসলো। এখন তো আসলে কেউ আসলে ইমেইলও অনেকে করে না, ফ্রেন্ডস এর মধ্যে সবাই ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার ইনবক্সে করে। সো দিস আর দ্য রেভুলেশন অফ এক্সিস্টিং কনসেপ্ট। কিছু জিনিস আছে যে আমাদের নতুন চলে আসছে, কিছু আছে কনসেপ্টের উপরে রেভুলেশন এনে ইনোভেশন করা।
বাট অন দ্য আদার হ্যান্ড সমস্ত ইনোভেশন কিন্তু আবার সাকসেসফুল না, লাইক কি যে মানে একটা জন্তুর মাথার মতো একটা কার অথবা একটা হ্যান্ডসেট যেটা কিনা মাথার সাথে আটকানো থাকবে, এই টাইপের ইনোভেশন কিন্তু আসছিল। এইসব ইনোভেশন গুলো আবার সাকসেসফুল ছিল না। লাইক এ পেন ড্রাইভ, অনেক পেন ড্রাইভে আসছে, বাট এরকম একটা হাতের পেন ড্রাইভ দ্যাট ওয়াজ নট সাকসেসফুল। সো সিমিলারলি ইনোভেশন করার ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে ইনভেনশন থাকতে হবে, তার সাথে কমার্শিয়ালাইজেশন করা যায় কিনা। এট দ্য এন্ড অফ দ্য ডে স্টার্টআপ ইজ trying to make some money, though they are solving some of the customer problem, but you have to understand that you are solving some of the problem, and also that product should be capitalized or monetized at the end of the day. So ইনভেনশন এন্ড দ্যাট যদি ওইটাকে মনিটাইজেশন অথবা কমার্শিয়ালাইজেশন না করা যায়, তাহলে ওইটাকে ইনোভেশন হয় না। And many of the fashion trend আমরা দেখছি যেগুলা that was not being successful because of commercial reason, like এগুলা কেউই আসলে পরে না, but that was very fashionable, trendy হয়তো বা ফ্যাশন ডিজাইনারদের ক্ষেত্রে, but that's not be sellable and that's not, I mean, treated at the end of the day এটা ইনোভেশন হয়নি। So এখন আমরা আসি যে who are the innovator and what are the skills, and what are the skills or what are the element that entrepreneur has and who are better। যদি সেটাকে আমি দেখতে চাই, আমি যদি পাশের বাম পাশের পার্টটা দেখি, ইনোভেটর ইজ সামথিং লাইক ক্রিয়েটিভ থিঙ্কিং, তারা ওপেননেস, হ্যাঁ, কালচারাল অ্যাডাপ্টেশন থাকে। বাট অন দ্য আদার হ্যান্ড এন্টারপ্রেনারের মধ্যে দেখা যায় কি তার সেলিং ক্যাপাবিলিটিস, বিজনেস মডেলিং, স্টোরি টেলিং করতে পারে, টাইমিং বেটার। বাট এদের দুইজনেরই কিছু কমন ফ্যাক্টর আছে যে তারা সবাই বিলিভ করে যেটা হবে, কাস্টমারের জন্য তারা ডিজাইন করে, কাস্টমারের জন্য প্রোডাক্ট তৈরি করে, এন্ড দে আর ভেরি কোলাবোরেটিভ, এঙ্গেজিং। বাট দুইজন কিন্তু আসলে দুইটা স্কিল সেট বিলং করে আর কি। একটা জিনিস যদি আমরা দেখতে পারি সেটা হলো যে ইনোভেটর ক্যান বি এনিওয়ান, লাইক একজন যে চাকরি করতেছে সেও তার অফিস ক্ষেত্রে অনেক ইনোভেটিভ হতে পারে। বাট এন্টারপ্রেনারের ক্ষেত্রে আমরা একটা জিনিস খুব দেখতে পাচ্ছি, একটা প্রমিনেন্ট দেখতে পাচ্ছি, দে আর দ্য সেলসম্যান। They are business focused. They can say everything as a story or in front of your customer, investor, or anybody. And also they are the believer. They can see the dream. They design the product for the consumer, and most importantly, they can engage with the team, stakeholders, and customers to produce the better product. So আমার এক্সপেরিয়েন্স বলে যে all the entrepreneur actually they are innovator. They solve some of the customer problem, but not all innovator are entrepreneur. So like অনেকেই আমরা আছি যারা আসলে খুবই innovator, but they are not entrepreneur. Maybe they are not brave enough to start something by their own, but they are innovator. So আমরা যদি এখান থেকে একটু বলার চেষ্টা করি, আপনারা সবাই খুব ফরচুনেট, ইউ অল হ্যাভ টু স্কিলস অর টু মেজর স্কিলস যেটা এখনকার সোসাইটিতে দরকার। সেটা হলো যে ইউ আর ইনোভেটর অ্যান্ড অলসো at the same time you are the entrepreneur as well. So congratulations for that. আমরা যদি একটু ট্রেন্ড দেখি, আমাকে যেটা বলা হয়েছিল যে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ট্রেন্ডটা কি, আমরা যদি ইউনিকর্ন গুলাকে একটু দেখি, সো দ্যাট আমি কানেক্ট করার চেষ্টা করছি যে আমরা যারা এগুলো নিয়ে কাজ করছি অথবা কাজ করার চিন্তা করছি, তারা আসলে কোন টাইপ অফ জিনিস নিয়ে কাজ করবো, বা কোন টাইপের স্টার্টআপ গুলো এখন খুব সাকসেসফুল ইন দ্য মার্কেট। আমি যদি দেখি একটু আপার সাইডে, সব জায়গায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনি যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস যেগুলো তৈরি করবেন সেগুলোর মধ্যে যদি কোনো এআই পার্টটা যদি থাকে, তাহলে ইউ আর ওয়ান অফ দ্য লাকিয়েস্ট, যে আপনার সাকসেস হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি থাকবে। Fintech and the financial part is always been prominent, and that's been one of the top tier in terms of the startup. Edutech in Bangladesh also growing, in some other country also growing the same way. Internet services, transport services, health and retail, e-commerce, and supply chain and logistics. In Bangladesh, যত e-commerce বাড়তে থাকবে ততই supply chain অথবা logistic type of কোম্পানি গুলোর জন্য গ্রো করবে। So these are some of the eye opener. I am not saying that these are the only successful criteria, but these are some of the eye opener for you, so that you can think যে কারা কারা আসলে ইউনিকর্ন হয়েছে
এই যদি আমি স্ন্যাপশট নেই 2022 এর, these are the unicorn যেগুলো নতুন ইউনিকর্ন হিসেবে আসছে। সো আমরা আসলে ওদের ট্রেন্ডটা একটু ফলো করতে পারি যে কোন টাইপ অফ কোম্পানি। আই এম নট সেইং যে ইউ শুড কপি দেম, রাদার দ্যান ইউ শুড থিঙ্ক যে দিস ওয়ে অর দ্যাট ওয়ে ওয়ার্ল্ড ইজ মুভিং অর কনজিউমার চাহিদা ওইদিকে মুভ করছে। সো আমরা কি বাংলাদেশের জন্য অথবা এশিয়ার জন্য অথবা সারা ওয়ার্ল্ডের জন্য সেরকম জিনিসগুলো করতে পারে কিনা। সো আমি যদি এখান থেকে যদি চিন্তা করি যে বাংলাদেশে আসলে কি হচ্ছে, এবং আমি যদি চিন্তা করি যে আমাদের যারা স্টার্টআপ আছে তাদের মধ্যে আমি সবাইকেই আসলে কাউকে কাউকে ছোট করছি না বা কাউকে বড় করছি না। সাম অফ দ্য স্টার্টআপ আমি নিজে পার্সোনালি আমার কাছে মনে হয় দে আর really solving my problem as a consumer, and I love them very much, and I am using them in more frequent way. For example, first যেটা আমি বলবো সেটা হলো যে 10-minute school, which is solving educational access to the education for everyone. এখন একটা গ্রামের ছেলেও অনলাইনে থেকে সে লেটস সে IELTS অথবা ইংলিশ শিখতে পারছে, সে অথবা তার ক্লাস 6 এর অথবা 8 এর ম্যাথটা এখানে করে নিতে পারছে। সো এডুকেশনটা যে আমরা যে বলি না যে এডুকেশন ইজ ফ্রি ফর অল, এই এডুকেশন ফ্রি ফর অল সেই জিনিসটা আসলে 10-minute স্কুল অনেক বেশি অ্যাক্সেসিবিলিটি দিয়েছে। এখন টিচারের কাছে না গিয়েও পুরা 6 এর ম্যাথটা আসলে এখান থেকে করা যাচ্ছে বা এখান থেকে শেখা যাচ্ছে। All you need a smartphone and an internet connectivity and your time, your eagerness, so that you can learn using any of the platform without any teachers, even physical teachers. So I like this platform. I personally believe যে এখানে ইনোভেশনও আছে, এন্টারপ্রেনারের কারেজও আছে, সো দ্যাট তারা একটা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারছে যেটা মিলিয়ন্স অফ ইউজার ইউজ করছে, and everyone is having all the benefit from this platform. Second one I am trying to highlight, which is one of the AI driven company, which is machine intelligent machines. They are solving some of the actual retail level problem using the AI and analytics. And they are solving the problem not only for the Bangladeshi small companies, they are solving problem for Unilever, Telenor, some of the financial companies, and solving a lot of problem using the artificial intelligence and all the machine learning capabilities. So those kind of tech industry is really beneficial for a country and also for the industry or the startup ecosystem. So when you actually develop any of the applications or anything for your customer, try to embed some of the artificial intelligence elements so that your operational efficiency will be really higher. And finally, what I felt that Chaldal is one of the startup which actually solving lot of household problem. Like আপনি যদি বাসায় চিন্তা করেন যে আপনার বাজারে যেতে হবে, প্রত্যেক সপ্তাহে যেতে হবে 2 বারও বাজারে যান আর কি, আপনার 3-4 ঘন্টা সময় নষ্ট হয়, বাট all you need in the Chaldal, just spend 15 to 20 minutes time and everything আপনার বাসায় চলে আসবে। ইভেন আপনার বাসায় যদি নাও থাকেন তখনও চলে আসবে। প্যান্ডামিকের সময় আপনি চিন্তা করেন আমরা কেউ আসলে বাইরে যেতে পারি নাই, Chaldal was serving us at least in the urban area-তে মানে seamlessly, and আলহামদুলিল্লাহ সবাই আমরা আসলে কোনো না কোনো ভাবে আসলে প্যান্ডামিকের সময় সার্ভাইভ করেছি। সো they were actually thinking যে গ্রোসারিটা হয়তো এমন একটা সময় আসবে যে সময়টা মানুষ অনেক ব্যস্ত থাকবে, গ্রোসারি বাজারে না গিয়ে কিভাবে দেওয়া যায়। So they solved some of the consumer problem, and they tried to provide all the grocery things. Now they started the medicine also to your home using one click or couple of clicks, and they integrated all the payments gateways and all. So that's actually solving some of the problem, and there are many. I'm sharing 3 of the startups that I'm frequently using apart from Uber or Pata or Shohod, but these are the prominent things that I found I'm using in the daily life, and those are actually embedded lot of innovations, and also the entrepreneur are very courageous to invest their time and money and all the time to develop some of the product and services that's actually solving the problem of Bangladeshi household in every day. So with that, actually,
I'm actually ending my session. I'm happy to have some of the questions. I have some of the experience in developing digital services startup and launchpad program during my work in telcos in last 16 years. I worked in a couple of companies in Bangladesh and some part of the world as well. So I'll be happy to share my experience if you want to know anything. So I will try to answer from my experience. আমাদের যারা আর কি আজকে জয়েন করেছেন, সো কার যদি কোনো প্রশ্ন থাকে ভাইয়াকে অবশ্যই করবেন। এবং ভাইয়া যেভাবে বললেন যে ভাইয়ার ওভারঅল ক্যারিয়ার এক্সপিরিয়েন্স এটা নিয়ে যদি কারো কোনো ধরনের জানার থাকে প্রশ্ন করবেন। এবং আমাদের পাশাপাশি যেহেতু প্রোগ্রামটা ফেসবুক লাইভে হচ্ছে, সো আমরা হচ্ছে কিছু কমেন্ট ফেসবুক থেকেও নেওয়ার ট্রাই করছি যে কি কি ধরনের প্রশ্ন আসছে। আপনার প্রশ্ন হ্যান্ড রেজ করেও বলতে পারেন এবং এর পাশাপাশি হচ্ছে চ্যাট বক্সে লিখে বলতে পারেন। আচ্ছা, এখানে জাহিদুল ইসলাম নামের একজন আর কি হ্যান্ড রেজ করেছেন। জাহিদুল, আপনি আনমিউট করে বলতে পারেন। Thank you very much. Good evening, sir. Thank you for the awesome presentation. So I have a question to you. So for the last 1.5 years, I have been thinking about how we can be approaching the product development process. So আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শুনতে চাই যে আপনি তো হয়তো অনেকগুলো প্রোডাক্ট ডেভেলপমেন্ট অথবা ডিজাইনিং প্রসেসের সাথে ছিলেন। তো বেসিক্যালি আপনি একটা কোনো কিছু লাইক যে আইডিয়াটাকে আপনার মাথায় আসা থেকে জিনিসটাকে আপনি ইউজার ইন্টারফেসে লাইক একটা ডিজিটাল ফর্মে নিয়ে যাওয়া, এর মধ্যে বেসিক্যালি where did you start from and how just you persisted and made this happen? Okay, Jahid bhai, thanks for asking this question. I think this is one of the suitable problem that all the entrepreneur is facing, and not only you. আমি বলবো যে অনেক corporate is also facing the same problem. Where to start, right? So some people like আমাদের মতো অনেকেই আছে যারা মনে করে যে খুব ভালো একটা আইডিয়া আছে, আমরা এই আইডিয়াটা অ্যাপ্লাই করব এন্ড মানুষের কাছে যাব এন্ড ডান ডিল, রাইট? বাট ইন রিয়েলিটিতে আসলে এটা অনেক সময় হয় না। রিয়েলিটিতে আপনি একটা কনসেপ্ট চিন্তা করতে হবে যে আমি আসলে এই প্রোডাক্টটা দিয়ে বা এই সার্ভিসটা দিয়ে আসলে আপনার মাথায় যেটা আসলো সেটা দিয়ে আসলে কি প্রবলেম সলভ করবেন। আপনি যদি চিন্তা করেন যে চাল ডাল আসলে কি প্রবলেম সলভ করতেছে, তারা দেখতেছে যে মানুষ বাইরে যেতে পারতেছে না বা মানুষ বাইরে যাওয়ার টাইম নেই, সো আলটিমেটলি বাজারটা বাসায় করে দিয়ে আসুন। 10 মিনিট স্কুলের জন্য সেম, এত টিচার নাই বাংলাদেশে, গ্রামের একটা ছেলেকেও কিভাবে শেখানো যায়, এই টাইপের প্রবলেম। সো আপনি যদি একটা প্রবলেমকে সলভ করতে পারেন তাহলে দেখেন বাংলাদেশে 17-18 কোটি মানুষ এখন আছে। এই মানুষগুলোর জন্য যদি আপনি এমন একটা প্রবলেমকে ধরতে পারেন যে প্রবলেমটা একটা মানে সাইজেবল টাইপ অফ লোকজনের এই প্রবলেমটা আছে, এবং সেটাকে যদি আপনি মনে করেন যে এটাকে আপনি কোনো একটা সলিউশন আনতে পারবেন, আপনি তখন ওই কাস্টমারের সাথে গিয়ে কথা বলেন এরকম যারা প্রবলেম ফেস করে যে আমি এইরকম একটা প্রোটোটাইপ তৈরি করেন। লেটস সে এটা কোনো অ্যাপ্লিকেশন না, জাস্ট ফিগমাতে কোনো একটা ডিজাইন করে নিয়ে যান, নিয়ে গিয়ে আপনি গিয়ে বলেন আমি এরকম একটা জিনিস করে আসছি, তোমার তো এরকম একটা প্রবলেম আছে, তুমি কি এটা ডিজিটালি এটাকে নিতে চাও কিনা। সে বললো যে হ্যাঁ আমি নিতে চাই বা আমার এটা পছন্দ হয়েছে। তখন আপনি জিজ্ঞেস করলেন যে এটাকে তুমি কি আসলে কিনতে চাও, লেটস আপনি যদি প্রোডাক্টটা যদি সেলেবল প্রোডাক্ট হয় যেটা কি কিনতে চাও, তো বললো যে হ্যাঁ আমি কিনতে চাই। তাহলে আপনি জিজ্ঞেস করেন কত টাকা দিয়ে কিনতে চায়, তারপর সে একটা নাম্বার বলবে যে আমি এত টাকা দিয়ে, 100 টাকা কিনতে হবে। আপনি বললেন যে আপনি কি 120 টাকা দিয়ে কিনবেন, তখন কিন্তু আপনি একটা প্রোডাক্টের ভ্যালিডেশন হয়ে গেল যে আপনার প্রোডাক্টটা যেটা আপনি শেষ করছেন সেই প্রোডাক্টটা এইরকম ভাবে হলে, এবং কাস্টমার আপনাকে বলবে না আমি এটা এভাবে চাই না এভাবে চাই, তখন আপনি একটা প্রোডাক্টের ভ্যালিডেশন হয়ে গেল। প্রোডাক্ট আসলে মার্কেটে বিক্রি হবে কিনা, আমরা অনেক স্টার্টআপ বা অনেক
বড় বড় কোম্পানি অনেক প্রোডাক্ট মার্কেটে আনে কিন্তু ওগুলো বিক্রি হয় না, বিকজ ওটা আসলে কখনো কাস্টমারের সাথে ভ্যালিডেশন করে না যে কাস্টমার আসলে এটাকে পয়সা দিয়ে কিনবে কিনা। কাস্টমার যদি পয়সা দিয়ে কিনে তখন আপনাকে বলবে যে হ্যাঁ আমি 100 টাকা দিয়ে কিনবো অথবা 20 টাকা দিয়ে কিনবে, তখন আপনি বুঝেন যে হ্যাঁ এটা আসলে সেল করাও যাবে। তারপর আপনি প্রোডাক্টের প্রাইসটা সেট করতে পারবেন যে আসলে কত টাকায় সেটা কিনবে। সো আমি যদি বলি আপনার কোশ্চেনটার অ্যান্সারটা বলতে পারি, সেটা হলো যে আপনি কোথা থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন। আমি বলবো আপনি শুরু করবেন কাস্টমার। আপনি আপনার যে যারা এই প্রোডাক্টের মানে স্টেক হোল্ডার, আর বলবো যারা আপনার এই কাস্টমার, তার সাথে গিয়ে কথা বলেন, তার সাথে গিয়ে খোলাখুলি বলেন এইরকম একটা জিনিস নিয়ে আসছে, আপনার এই প্রবলেমটা আমি সলভ করতে চাচ্ছি, আপনি কি এটা কিনবেন কিনা, এটাকে আপনি দেখেন, আপনি নেভিগেট করে দেখেন, আপনি দেখবেন তারপরে যে প্রোডাক্টটা আসবে সেই প্রোডাক্টটা যদি লুক অ্যান্ড ফিল গুডও না হয়, লুক অ্যান্ড ফিল যদি আগলিও হয়, তারপর ওই প্রোডাক্টটা চলবে। এরকম অনেক প্রোডাক্ট আপনার দোকানে গেলে দেখবেন খুবই সুন্দর প্রোডাক্ট, বড় ব্র্যান্ড, সেটা চলে না, তার চেয়ে আগলি প্রোডাক্ট বাট ব্র্যান্ডও অত ভালো না, কিন্তু আমরা সবাই কিনি এই প্রোডাক্ট। ধন্যবাদ ভাইয়া। আরো কিছু এখানে রেইজড হ্যান্ড আছে, আমরা মিস্টার অপূর্ব আপনাকে জিজ্ঞাসা করবো, আপনি আপনার আনমিউট করে আপনার প্রশ্নটি করতে পারেন। মিস্টার অপূর্ব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি আপনার প্রশ্নটি করতে পারেন, আপনাকে আনমিউট করে। ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য এবং স্যারকেও অসাধারণ একটা সেশন নেওয়ার জন্য। তো আমার হচ্ছে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে আমরা যখন একটা আইডিয়া জেনারেট করবো তখন আমাদের মেনলি মানে আমি যেরকম জানি আর কি যে কাস্টমাররা কারেন্টলি যে ভ্যালুটা মানে হচ্ছে তারা পাচ্ছে তার মধ্যে একটা গ্যাপ বুঝতে হবে, যে লাইক আমার হচ্ছে কম্পিটিটররা কি দিচ্ছে বা এক্সিস্টিং বিজনেসটা কি দিচ্ছে আর হচ্ছে আমাদের কনজিউমাররা কি রিসিভ করছে, ওই গ্যাপটার মধ্যেই আমাদেরকে একটা প্রপার একটা কিছু থিঙ্ক করে ইনোভেশনটা আনতে হবে। তো এই গ্যাপটা অ্যাকচুয়ালি হচ্ছে ফাইন্ড আউট করে রিসার্চটা কি শুধুমাত্র কি আমাদের এই সার্ভে লাইক কনজিউমার টু কনজিউমার সার্ভে বা টেস্ট থেকে আরো কিছু টুলস আছে যে টুলস এর মাধ্যমে আমরা এই গ্যাপটাকে ইজিলি মানে অ্যাসেসমেন্ট করতে পারবো? অনেক টুলই আছে ভাইয়া, আমি আপনাকে কোনো প্রেসক্রিপশনের মধ্যে দিতে পারবো না যে নাপা 3 বেলা, বাট দেয়ার আর মাল্টিপল। আমরা একটা ক্যানভা বোর্ড ইউজ করি আর কি ফর আইডেন্টিফাইং দ্য অ্যাকচুয়াল প্রবলেম এন্ড হাউ টু সলভ, এন্ড ওই সলভ করার ক্ষেত্রে আসলে বিজনেস মডেলগুলো কি হবে, গ্যাপটা কতটুকু, পুরো জিনিসটি আপনি যদি ক্যানভা মডেলটাকে যদি আপনি অনলাইন থেকে একটা টেমপ্লেট পাওয়া যায়, ওখানেও সবাই ওইটাই ইউজ করে মোরাললেস। ওখানে আপনি যদি আপনি ওই ক্যানভা মডেলটা ইউজ করেন তাহলে আপনি দেখবেন যে আপনি কিভাবে করতে চাচ্ছেন, কনজিউমার কি চাচ্ছে, সেইটার আবার কিভাবে করে ভ্যালিডেশন করে আসবেন, কতবার আইটারেশন করে ভ্যালিডেশন করে আসবেন, সেগুলো সবগুলো হবে, মানে সবগুলোর আস্তে আস্তে করে আপনি মেথডোলজিক্যালি ওখানে বের হয়ে আসবে। বাট তারপরও যেটা হবে, যখন আপনি প্রোডাক্টটা ডেভেলপ করবেন, প্রত্যেকবারই প্রোডাক্টটা যখন মার্কেটে নিয়ে যাবেন, আপনাকে একদম প্রোডাক্টটা পুরো ফুল ফ্লেজ নাসা তৈরি করে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, মানে এটা আপনি কোনোদিন করতেও পারবেন না, একদম ফুল ফ্লেজ করে নেওয়ার দরকার নেই। ইউ স্টার্ট উইথ সামথিং স্মল, কাস্টমারের কাছে যান, কাস্টমার আপনাকে, আপনার সবচেয়ে বড় বন্ধু হলো কাস্টমার। আপনি কাস্টমারের কাছে ছোট একটা জিনিস নিয়ে যান, কাস্টমার আপনাকে এটাকে ইউজ করে তারপর আপনাকে 101টা প্রবলেমের কথা বলবে অথবা বলবে এটা হয় না এটা হয় না। ইউ লিসেন অনলি ইওর কাস্টমার এন্ড দেন আপনার কাস্টমার যেভাবে করে বলতেছে সেভাবে করেই আপনি ডেভেলপ করেন। আপনি দেখবেন আপনার যত গ্যাপ ছিল সেই গ্যাপ গুলো মিটিগেট হয়ে যাবে। আপনি ক্যানভা বোর্ডে হয়তো অনেক কিছু প্রথমে অ্যাজাম্পশন করবেন, বাট আপনি যখন কাস্টমার কাছে যাবেন দেখবেন আপনার অ্যাজাম্পশন যেগুলো ছিল সেগুলো নালিফাই হয়ে গেছে। স্টার্টআপ হোক বা একজন ইন্ডিভিজুয়াল হোক, আমরা অনেক অ্যাজাম্পশন করি, এটা করব এটা করব এটা করব, 10টা জিনিস করব। ওই 10টা জিনিস আপনি গিয়ে কাস্টমারের সাথে গিয়ে ভ্যালিডেট করেন যে আমি এটা করতে চাই, তুমি কি মনে করো এই প্রোডাক্ট। আপনি দেখবেন অনেকগুলোই কাস্টমার ওইভাবে করে চায় না। কাস্টমার যদি না চায়, আপনার সবচেয়ে বেস্ট অ্যাপ্লিকেশনেরও বা বেস্ট ইউজার জার্নিরও দরকার নেই। আপনি সবচেয়ে সিম্পল ভাবে একটা প্রোডাক্ট করবেন, বাট কাস্টমার ওইটাকে চাচ্ছে, দেন দেখবেন আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। এন্ড আপনি জিজ্ঞেস করছিলেন যে কিভাবে এটাকে মিটিগেট করা যাবে, কম মিস্টেকের ভিতর থেকে যাওয়া যায়। ইউ ইউজ সাম অফ দ্য টুল, ক্যানভা ইজ ওয়ান অফ দ্য টুল দ্যাট আই এম ইউজিং এন্ড মেনি অফ দ্য স্টার্টআপ ইজ using, or the digital service professionals are using. So you can use that tool, and there are multiple even. So you start something and then more or less you talk to your customer, then customer will give you all the insights.
ধন্যবাদ ভাইয়া। আশা করি মিস্টার অপূর্ব আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এখন আমরা পরবর্তী রেইজড হ্যান্ডের কাছে আসছি। মিস্টার মুনতাসির আজগার, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। Assalamualaikum ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর দি ভেরি ইনসাইটফুল প্রেজেন্টেশন। আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আমরা আপনার প্রেজেন্টেশনে দেখলাম যে ম্যাক্সিমাম সব স্টার্টআপস যারা ইউনিকর্ন হয়েছে তারা মূলত B2C। ধরেন আমার যেটা মানে রিলেটেড টু মি, আমি বলতে চাই যে যদি B2B স্টার্টআপ থাকে তাহলে গেমটা তো একটু ডিফারেন্ট। সো লাইক হাউ উড আই অ্যাপ্রোচ ইট? সো যদি ওটা একটু ডিফারেন্স আপনি যদি একটু এক্সপ্লেন করতেন, যেহেতু আপনি B2B টেক এই রিলেটেড অনেক এক্সপিরিয়েন্স আছে আপনার, সো আই উড লাইক টু হিয়ার your thoughts and your lessons about it. B2C and B2B is depends on your product, right? আপনি আসলে কোন টাইপ অফ প্রবলেমটা সলভ করতে চাচ্ছেন। ওকে, সো লাইক অনেক ফিনটেকের ক্ষেত্রে কি হয়, ফিনটেক মোস্টলি B2C এর জন্য, রাইট? বাট দেয়ার আর মাল্টিপল ফিনটেক আছে যারা হলো গিয়ে B2B ট্রানজাকশন করে, বা আপনার অনেক কোম্পানি আছে যারা হলো গিয়ে ব্লকচেন দিয়ে একটা অর্গানাইজেশন বা একটা ফিনটেক কোম্পানি আর অনেকগুলো ফিনটেক কোম্পানির সাথে ট্রানজাকশন করে আর কি। সো অনেকেই আছে যারা হলো গিয়ে B2B তে। B2B এর বল গেমটা ডিফারেন্ট। ইউ হ্যাভ টু ক্রিয়েট এ প্রোডাক্ট দ্যাটস ইউনিক ইন দ্য মার্কেট এন্ড দ্যাটস অ্যাকচুয়ালি সলভিং কর্পোরেশনের একটা প্রবলেম, বাট মোস্টলি ইন দ্য ডিজিটাল অটোমেটেড ওয়েতে। এখন যদি আপনি চিন্তা করেন যে আপনি একটা সফটওয়্যার তৈরি করবেন, ওই সফটওয়্যারটা চালানোর জন্য আবার 10 জন লোকের প্রয়োজন, তাহলে আসলে কোনো কর্পোরেশন কিনবে না, কারণ তারা ওই হেডকাউন্টটা বাড়াবে না। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমি এমন একটা কর্পোরেশন এমন কিছু কাজ করে, লেটস সে ব্যাংক বা বিভিন্ন অর্গানাইজেশন কিছু রিপিটিটিভ কাজ করে, একই কাজ করে প্রত্যেকদিন, লেটস সে একই ফর্মে একটা নির্দিষ্ট জায়গায় চেক করে, দেখে এটা এখানে কত ডাটা আছে, সেটা দিয়ে সে আরেকটা জায়গায় লেখে অথবা আরেকটা টুলে ইনপুট দেয়, এরকম কিছু একই রকম কাজ করে, প্রতিদিন রিপিটিটিভ কাজ করে। আপনি যদি ওই রকম কোন সিস্টেম ডেভেলপ করতে পারেন যে এইরকম রিপিটিটিভ কাজগুলোকে আপনার ইঞ্জিন অথবা আপনার সফটওয়্যারটা ডিজিটাইজ করে ফেলবে, অটোমেট করে ফেলবে, আপনাকে রোবোটিক প্রসেস অটোমেশন দিয়ে এটাকে মডিফাই করে ফেলবে, তারপর আপনি ওই সলিউশনটা বাংলাদেশে অথবা যে কোনো দেশের ওই ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করেন একটা কাস্টমার, এন্ড দেন আপনি এটাকে যদি ওখানে সাকসেসফুল হয়, তারপরে আপনাকে এটাকে ওর কম্পিটিশনে, লেসে কোন একটা অর্গানাইজেশন তার কম্পিটিশনে সেল করেন, তারপর আপনি লেসে এশিয়াতে আছেন, এশিয়াতে এক্সপ্যান্ড করেন, দেন ইউরোপে এক্সপ্যান্ড করেন। দেখবেন ওই টাইপের কোম্পানিগুলো কিন্তু সব জায়গায় আছে। তো আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে ইউ হ্যাভ টু পিক দ্য রাইট প্রবলেম স্টেটমেন্ট অফ দ্য অর্গানাইজেশনের বা B2B ক্লায়েন্টের জন্য, এন্ড ইউ শুড সলভ ইট ডিজিটালি, এন্ড টু এন্ড ডিজিটাল। অনেক সময় আমাদের অনেক স্টার্টআপ থাকে যারা B2C এর জন্য উই আর সেলিং প্রোডাক্ট, লেটস আমি যদি অনেকে আছে যে বাসায় লন্ড্রি সার্ভিস দেয়, সো দে ব্রিং আওয়ার মানে ক্লোথ এবং ওটাকে আয়রন করে বাসায় দিয়ে যায়, সার্ভিস ইন্ডাস্ট্রি। বাট এই টাইপের সার্ভিস ইন্ডাস্ট্রি ফর দ্য B2C এর ক্ষেত্রে এরকম না করে আপনি B2B এর জন্য আপনাকে করতে হবে এন্ড টু এন্ড ডিজিটাল। যা করবেন এর জন্য কোনো লেটস সে হিউম্যান এর কোনো ইন্টারাকশন থাকবে না, মেশিন উইল টেক দ্য ডিসিশন বেসড অন সাম অফ দ্য বিজনেস টুল। তাহলে দেখবেন আপনি এক্সপ্যানশনটা হবে, বাট ওইটার বল গেমটা আপনার B2C এর মতো না, কারণ B2C তে ইউ আর হ্যান্ডেলিং মিলিয়ন্স অফ কাস্টমার। B2B তে আবার বল গেমটা ডিফারেন্ট, ইউ আর হ্যান্ডেলিং ওয়ান অফ দ্য ইন্ডাস্ট্রি, লেটস সে আপনি ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির জন্য কাজ করছে অথবা ফিনটেক ইন্ডাস্ট্রির জন্য কাজ করছে, ইউ পিক দ্য রাইট ইন্ডাস্ট্রি এন্ড এক্সপ্যান্ড অ্যাকর্ডিংলি, এন্ড ইউ হ্যাভ টু শো দ্য ভ্যালুস টু your client, then eventually it will happen. There are multiple unicorn যেটা B2B সেগমেন্টেও আছে। ধন্যবাদ ভাইয়া। তো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন চলে আসছি। আমি দেখতে পাচ্ছি ক্রিয়েটিনো নামে একটি অর্গানাইজেশন থেকে মিস্টার BM বেনজির আহমেদ, উনি একটি প্রশ্ন করতে চান। তো মিস্টার বেনজির আহমেদ, আপনি নিজেকে আনমিউট করে আপনার প্রশ্নটি করতে পারেন। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি, আপনাকে শোনা যাচ্ছে। আচ্ছা, ফয়সাল ভাইয়া, প্রথমে থ্যাংক ইউ আপনার চমৎকার প্রেজেন্টেশনের জন্য। আমি কিছু স্লাইড অলরেডি অবশ্য স্ক্রিনশট নিয়ে রাখছি ফর দ্য রিসার্চ। এখন বিষয়টা হচ্ছে যে আমি আসলে ক্রিয়েটিভ আসলে একটা মার্কেট প্লেস ফর দ্য ক্রিয়েটিভ প্রফেশনালস।
এখন উই আর প্ল্যানিং টু লঞ্চ উইদিন দিস মান্থ। এখন বিষয়টা হচ্ছে আমার যে স্পেসিফিক কোশ্চেনটা, যেহেতু আপনি হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মের একজন এক্সপার্ট, সো অ্যাজ এ মার্কেট প্লেস, সরি, অ্যাজ এ মার্কেট প্লেস আমাদের তো দেখা যাচ্ছে কি আমাদের সোশ্যাল মিডিয়াতে আপনার বিভিন্ন রকম অ্যাড বা অ্যাডভার্টাইজ বলেন বা হচ্ছে প্রমোশনাল বলেন, সবকিছুতে আমাদের যাইতে হবে বা আমাদের সে যাওয়ার প্ল্যানটাও আছে। আমাদের এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের $5 খরচ করতেও হিসাব করে খরচ করতে হয় যে আসলে এটা টার্গেটিং কাস্টমার সেটা। এখন প্রবলেমটা হচ্ছে যে আমার কাস্টমার তো আসলে দুইটা, একটা হচ্ছে সেলার আর একটা হচ্ছে বায়ার। সো আপনার ওপিনিয়নটা কি বলে আমাদের প্রথম মার্কেটে ঢোকার সাথে সাথে আমাদের সব থেকে বেশি ফোকাস থাকা উচিত মানে অ্যাজ এ অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে ফোকাস থাকা উচিত সেলারের ক্ষেত্রে নাকি হচ্ছে বায়ারের ক্ষেত্রে? ওকে, সো এটা কাইন্ড অফ এ মার্কেট প্লেস, অ্যান্ড মার্কেট প্লেসের আমি যদি মার্কেট প্লেসের কয়েকটা উদাহরণ দেই, আপনি মার্কেট প্লেস ধরতে পারেন দারাজ, মার্কেট প্লেস ধরতে পারেন বিডে টিকেটস, যেখানে আপনার টিকেটস বিক্রি করে বা সহজ মার্কেট প্লেস। সিমিলারলি আপনারটার মার্কেট প্লেস হলো গিয়ে ফর দ্য ক্রিয়েটিভ কাইন্ড অফ ওয়ার্ক। সো মার্কেট প্লেসের যদি আমি ফান্ডাটা আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি, টিকেটিং এই সহজ বা বিডি টিকেটসকে যদি চিন্তা করেন, ওরা কি করছে, ওরা প্রথমে করছে বাস কোম্পানি গুলাকে অনবোর্ড করছে, সো দ্যাট দে আর সেইং যে আমরা বাসের টিকিট বিক্রি করি অনলাইনে। তো তার মানে তার হলো গিয়া বাস কোম্পানিকে আগে অনবোর্ড করতে হয়েছে, সব বাসের টিকিট গুলো আনতে হয়েছে। আনার পরে সে কিন্তু নট নেসেসারিলি এখান থেকে টিকিট বিক্রি করতেছে, এখনো সে ইনভেন্টরি প্রথমে তৈরি করলো। ইনভেন্টরি তৈরি করার পরে তারপরে এরপরে সে চিন্তা করলো ইনভেন্টরিটা আসলে কে মানে বাসের টিকিট কে কিনে। লেটস বাসের টিকিট কিনতে কেউ কেউ কলাবাগানে যায় অথবা গাবতলী যায়, সায়দাবাদ যায়। ও তখন এই যে ট্রাভেলারটা, এই ট্রাভেলার গুলোকে খুঁজে বের করছে অনলাইন থেকে। অনলাইন থেকে অনেক মেথোডোলজি আছে, যে ফেসবুকে বা গুগলে আপনি ক্যাম্পেইন করতে পারেন, বা আরো অনেক রকম অ্যানালিটিক্যাল ফিড আছে যেখান থেকে আপনাকে আমি আইডেন্টিফাই করতে পারি যে হু আর দ্য কাস্টমার যারা ট্রাভেল করে। এই যারা ট্রাভেলার তাদেরকে যদি আপনি টার্গেট করতে পারেন, আপনার কাছে আগে থেকেই সব টিকিট আছে অলরেডি। আগে হয়তো একটাও টিকিট বিক্রি হয় না কারণ আপনার কোনো কাস্টমার ছিল না, কিন্তু আপনি যখন ইনভেন্টরি তৈরি করে ফেলবেন তখন আপনি কাস্টমার আনলে পরে একবার কাস্টমার এসে যখন একটা প্রোডাক্টকে বাই করবে, যে প্রোডাক্টটা সে চায় সেটা যখন কিনতে পারবে, তারপর সে রিপিটেটিভ লেসে কাস্টমার হবে আর কি। এখন আপনি বলতে পারেন যে ভাই এটা তো চিকেন এন্ড এগ সিচুয়েশন, আমার ইনভেন্টরি কেন আসবে যদি আমার কাস্টমার না আসে? কিন্তু আপনি চিন্তা করেন অন দা আদার হ্যান্ড, প্রথমে কাস্টমার চলে আসছে কিন্তু আপনার প্রোডাক্ট নেই, সে কিন্তু এই কাস্টমারকে সেকেন্ড টাইম প্রোডাক্ট এনেও আপনি আবার সেকেন্ড টাইম আনতে পারবেন। রাদার আপনাকে প্রথমে ইনভেন্টরি তৈরি করতে হবে, তারপর আপনাকে কাস্টমার আনতে হবে। সো এটাও আমরা বলতেছি যে আপনি সব ক্রিয়েটিভ লোকজনকে এখানে নিয়ে আসবেন, সব ক্রিয়েটিভ জিনিসপত্র এখানে রাখবেন, তারপর কাস্টমার। You have to build some of your creative people বা ক্রিয়েটিভ ওয়ার্ক গুলো এখানে ইনভেন্টরি তৈরি করবেন। এরপরে আপনি কাস্টমারকে রাইট অডিয়েন্স গুলোকে আসলে এখানে টার্গেট করে আপনার মার্কেট প্লেসে নিয়ে আসবেন। দেন দুইজনের ভিতরে একটা যোগসূত্র তৈরি হয়ে যাবে, এন্ড ইভেন্চুয়ালি এটা বড় হতে থাকবে। ধন্যবাদ ভাইয়া। তো আসলে এখনো অনেকগুলা রেজড হ্যান্ড আমরা দেখতে পাচ্ছি, সবার প্রশ্নই আমরা নিব। তার আগে আমরা চ্যাট বক্স থেকে একটু দেখে আসি। চ্যাট বক্স দেখতে পাচ্ছি যে মোহাম্মদ মারুফউদ্দিন খান উনি একটা প্রশ্ন করেছেন যে is it wise to enter a saturated or established market with strong competitors? It depends. যে আপনি কোন প্রোডাক্টের জন্য কোন মার্কেটে আছেন। সো ফর এক্সাম্পল ইউনিলিভার 100 বছরের বেশি সময় ধরে ব্যবসা করছে, বিএটি 100 বছরের চেয়ে বেশি বাংলাদেশে ব্যবসা করছে, কিন্তু তারপরে কি অন্য বিএটির আরেকটা কম্পিটিশন কি নাই, নতুন করে কি আসে নাই? অ্যান্সার ইজ ইয়েস। ইউনিলিভারের কি কম্পিটিশন নাই? অ্যান্সার ইজ ইয়েস। আমি অনেক বড় উদাহরণ দিয়ে দিলাম আর কি, বাট আমি যদি একটু ছোট উদাহরণও দেই, লেটসে আমাদের এখানে যদি কোনো একটা ফুড ডেলিভারি থাকে, ফুড পান্ডা, আমাদের কি অন্য কোনো ফুড ডেলিভারি আসেনি? অবশ্যই আসছে। বাট ডিপেন্ড করে যে আপনার স্ট্র্যাটেজি কি। আপনি যদি ইফ ইউ আর জাস্ট এ কপি অফ XYZ, দেন মেবি আপনি অত সাকসেসফুল হবেন না, ইউ উইল বি জাস্ট অ্যানাদার কোম্পানি।
বাট আপনি যদি খুব ইনোভেটর হন, আপনি যদি একটু ডিফারেন্সিয়েটর থাকে আপনার কম্পিটিশনটা, এবং যে কম্পিটিশনটা অনেক বেশি মানে বড় সাইজেবল কম্পিটিশন, স্টিল কিন্তু আপনি মার্কেটে একটা সার্টেন অ্যামাউন্ট অফ কাস্টমার বেস অ্যাকোয়ার করতে পারবেন বিকজ অফ ইউর ইনোভেশন। সাম অফ দ্য কাস্টমার উইল লাইক ইউর প্রোডাক্ট অর সার্ভিসেস এবং দে উইল বি ইউর advocacy customer or repetitive customer. So you can enter, but based on your assessment, কিছু জায়গা আছে যে আপনি they are so big, তাদের অনেক টাকা বা যারা অনেক স্পেন্ড করতে পারে, অলরেডি মার্কেটের 80-90% অ্যাকুইজিশন করে ফেলছে এবং their customer base is very strong, সেক্ষেত্রে আপনাকে আসতে হবে বাট উইথ এ কনসিয়াস মাইন্ড যে you have to spend a lot of money to acquire the customer and also you have to be very innovative. But in many occasion একটা দুইটা কম্পিটিশন একটা বড় মার্কেটের জন্য, ইন বাংলাদেশ পয়েন্ট অফ ভিউতে যেখানে 16-17 কোটি মানুষ আছে, যেখানে যে কোনো প্রোডাক্টের জন্য 2-3টা কোম্পানি থাকা ইজ ভেরি ন্যাচারাল and everyone will have the fair share from the customer base. ধন্যবাদ ভাইয়া। আমরা সর্বশেষ আরেকটি রেইজড হ্যান্ড দেখতে পাচ্ছি মিস্টার অর্ঘ সাহার কাছ থেকে। তো মিস্টার অর্ঘ সাহা, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। আমাকে শোনা যাচ্ছে? জি, আপনাকে শোনা যাচ্ছে। হ্যালো ভাইয়া, তো আমার কোশ্চেনটা হচ্ছে কি যে আমি সাপোজ ধরুন কোনো টেক প্রোডাক্ট শুরু করবো, তো টেক প্রজেক্ট, তো আমার অ্যাকচুয়ালি কতজন ইঞ্জিনিয়ার লাগবে বা কতজন ইউআই ডিজাইনার লাগবে, তো এটা অ্যাকচুয়ালি কিভাবে ক্যালকুলেট করা হয়? তো সাপোজ তো আমি তো বেশি ইঞ্জিনিয়ার বা হায়ার করতে পারি, পরে দেখা গেল আমার ফান্ডিং এ নাই, তখন আমি তো আমাকে ফায়ার করে দিতে হচ্ছে। তো এইটা কিভাবে অ্যাকচুয়ালি কোম্পানিগুলো বা স্টার্টআপ গুলো মানে ক্যালকুলেট করে না আমি? Okay, from my experience and from my friends experience who are the startup founder, আমি যেটা দেখেছি সেটা হলো যে সবচেয়ে বেস্ট ওয়ে হলো আপনি যদি একজন টেকনিক্যাল ফাউন্ডার না হন, you should invite some of your friends অথবা ইন্ডাস্ট্রি থেকে কাউকে যে হলো গিয়ে টেক, he will be joining as a co-founder but being a CTO. So সে যেটা করে সেটা হলো যে সে নিজেই ডেভেলপমেন্ট শুরু করে কোনো একটা প্রোটোটাইপ, এন্ড দেন একটা এমভিপি করলো, এমভিপি করে কাস্টমারের কাছে গেলো, কাস্টমারের ফিডব্যাক নিয়ে তারপর ছোট করে। সো ইউ শুড স্টার্ট স্মল, gradually you build in terms of the number of resources and number of process or tools কি লাগবে, এগুলো সবগুলো gradually build করেন। You should not hire স্টার্টআপের মধ্যে আপনি you should not hire many engineers or UI designer, কারণ আপনার আসলে তেমন কোনো আইডিয়া নেই, এন্ড আপনি প্রথমেই অনেক স্পেন্ড করে ফেলবেন, দেন আপনার ব্যালেন্স শিট সেটাকে সাপোর্ট করবে না। আর আপনার যে ফান্ডিং যেটা নিয়ে কাজ করছে না, সেটা আপনি নিজের ফান্ডিং হতে পারে, অ্যাঞ্জেল ইনভেস্টর থেকে হতে পারে, অথবা কোনো স্টার্টআপ থেকে আরেক স্টার্টআপ ইনভেস্টমেন্ট করেছে, সেগুলো দেখবেন যে আসলে ক্যাপিটালাইজ করতে পারবেন না। সো অলওয়েজ ইউ শুড ইনভাইট অ্যানাদার ফাউন্ডার হু উইল বি দ্য টেকি and he will be your co-founder. Sharing or splitting your share in the startup is not bad. That is good যদি আপনার স্টার্টআপ ক্লাসকে 1 থেকে 10 অথবা 10 থেকে 100 or 100 থেকে thousands এ যেতে পারে আর কি। So you should grow very small within your co-founder বা যারা আছে আপনার ক্লোজ জায়গাতে, and then you grow and you should hire some people যারা কিনা আপনার এখানে খুব উইলিংলি কাজ করবে। ফাউন্ডিং মেম্বার যারা থাকবে প্রথম দিকে তাদেরকে আপনি কোম্পানি শেয়ার অফার করতে পারেন, let's say 10% and 20% শেয়ার অফ দা let's say ইনিশিয়াল 4-5 যারা ফাউন্ডিং টিমে ছিল তাদের মধ্যে আপনি স্প্লিট করতে পারেন বেসড অন ইওর নাম্বার অর ইওর অ্যাপিটাইট এন্ড এভরিথিং, সো দ্যাট তারা আপনার কোম্পানিতে একজন ফাউন্ডারের মতো করে। দে শুড নট বি এ employee of your organization rather than a founder. Otherwise, I mean, with the limited money, you cannot move on and you cannot fulfill your dream in many extent. ধন্যবাদ ভাইয়া। আসলে আরো কিছু রেইজড হ্যান্ড আছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমরা সবাই জানি ফয়সাল ভাইয়া অনেক বিজি একজন মানুষ। উনি ওনার টাইট স্কেডিউলের মধ্যে আমাদেরকে যে আজকে সময় দিচ্ছেন তার জন্য ভাইয়াকে আসলে অনেক ধন্যবাদ। তো আমি একটু ভাইয়াকে জিজ্ঞাসা করবো যে আমরা যদি আর একটা দুইটা কোয়েশ্চেন নেই তো। নিতে পারেন আপু, কোনো সমস্যা নেই। I'm happy to share my experience. থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তো আমরা পরবর্তী পার্টিসিপেন্টের কাছে চলে আসছি, মিস্টার ইমরান জাহান আরাফাত।
আপনি বোধহয় কোনো একটা প্রশ্ন করতে চান, তো ভাইয়া আপনি নিজেকে আনমিউট করে কোয়েশ্চেন করতে পারেন। মিস্টার ইমরান জাহান আরাফাত, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা, কোনো একটা সমস্যা হচ্ছে আই গেস। আমরা পরবর্তী হোস্ট ইজ নট অ্যাভেলেবল। ওকে, শুভ সন্ধ্যা। ধন্যবাদ ভাই একটা অসাধারণ একটা সেশন নেওয়ার জন্য। আমি মানে অ্যাজ এ আইডিয়া স্টেজ উদ্যোক্তা হিসেবে অনেক কিছু জানতে পারলাম। আর প্রশ্ন একটা চ্যাট বক্সে প্রথমেই করেছিলাম, তবে আলোচনার মাধ্যমে আসলে সবার যে প্রশ্নগুলো সেখান থেকে অনেক কিছু ইতিমধ্যে শিখে ফেলেছি। তবে এই মুহূর্তে চ্যাট বক্সের প্রশ্নটা পাল্টে আমার যেটা জানতে ইচ্ছা হচ্ছে সেটা হলো যে আইডিয়া স্টেজ থেকে প্রোডাক্ট লঞ্চ করা পর্যন্ত মানে প্রচুর যোগাযোগ করতে হয় একজন উদ্যোক্তাকে বা নেটওয়ার্কিং করতে হয়। তো কি কমিউনিকেশন স্কিলসটা আসলে কি হওয়া উচিত একজন উদ্যোক্তার, এবং প্রায়োরিটি আসলে কি থাকা উচিত প্রোডাক্ট লঞ্চ করার আগে একজন উদ্যোক্তার? ধন্যবাদ। কোনো নির্দিষ্ট টুল বা টেকনিকের কথা বলবো না, রাদার দেন আমি বলবো যে you should be very humble in terms of as a entrepreneur. You should be very respectful to your team member and very কি বলে good leader, যার কথা আসলে যাকে আসলে অর্ডার না যাকে সবাই প্রেরণা মনে করে আর কি, এই টাইপের একটা ক্যারেক্টারিস্টিক্স আপনার মধ্যে বিল্ড করতে হবে, সো দ্যাট ইউর টিম মেম্বার ক্যান হেল্প ইউ when you are not in the office, right? So being a founder, আপনাকে অনেকের সাথে অনেক যোগাযোগ রাখতে হবে, বাট আমি বলবো আপনাকে বেশি যোগাযোগ রাখতে হবে কাস্টমারের কাছে। কারণ কি, এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার স্টার্টআপ কতটা সফল সেটা ডিপেন্ড করবে আপনার কাস্টমার আপনার প্রোডাক্টকে কিভাবে অ্যাকসেপ্ট করতেছে। আপনি যদি সবসময় লেসে কমিউনিটি এন্ড বিভিন্ন ইস্যুর সাথে যোগাযোগ রাখেন এন্ড প্রত্যেকদিন কোনো না কোনো সেমিনার মেলাতে যান, তাহলে আপনার দেখা যাবে আপনার অ্যাকচুয়াল যে অবজেক্টিভ মানে প্রোডাক্ট এন্ড সার্ভিসটা কাস্টমারের কাছে দিচ্ছেন সেই ভিশনটা থেকে একটু দূরে চলে আসবে। সো আমি এটা বলতেছি না যে আপনি বিভিন্ন রকমের ফোরামের সাথে যোগাযোগ করবেন না, বাট আপনি তখনই যোগাযোগ করবেন যখন আপনার একটা সাইজেবল কোম্পানি দাঁড়িয়ে গেছে। নাও ইউ আর থিঙ্কিং যে ইউ নিড এ নেটওয়ার্ক টু রেইজিং ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড অফ ইনভেস্টমেন্ট, এন্ড আপনার একটা স্ট্রং টিম আছে যারা কিনা আপনার এটাকে আপনার যে 2 ঘন্টা বা 3 ঘন্টা একটা দিনে অন্য জায়গায় স্পেন্ড করতেছেন সেটাকে সে ক্যারি করতে পারে। সো উইদাউট ইউর ইন্টারভেনশন শো মাস্ট গোজ অন, এইরকম একটা এনভায়রনমেন্ট যখন আপনার কাছে চলে আসবে তখন আপনি কমিউনিকেট করেন। বাট কমিউনিকেশনের ক্ষেত্রে আমি আপনাকে রেকমেন্ড করব যে বি হাম্বল, ডিসকাস উইথ ইউর আইডিয়া ফর টু এনিওয়ান, যাদেরকে আপনি মনে করেন যে পোটেনশিয়াল, তাদের সাথে আপনি আইডিয়া শেয়ার করতে পারেন। আমি এগুলো নিয়ে কাজ করছি, আই এম সলভিং দিস কাইন্ড অফ প্রবলেম। জাস্ট বি নর্মাল, বি হাম্বল গাই, এন্ড আই এম প্রিটি শিওর দ্যাট যে যারা এই ইন্ডাস্ট্রিতে আছে তারা সবাই দে উইল বি লিসেনিং টু ইউ। আর আমরা অনেকেই মনে করি যে ভাইয়া আমি ইংলিশে কথা বলতে পারি না, আমার মনে হয় কমিউনিকেশন স্কিল খারাপ। নো, ইটস নট ট্রু। ট্রুথ ইজ দ্যাট আপনি সাহস করে যে কোনো ল্যাঙ্গুয়েজে, আঞ্চলিক ল্যাঙ্গুয়েজে আপনি কথা বলতেছেন, বাট আপনি কি বুঝাতে চাচ্ছেন সেটা আপনি প্রথম 2-3 লাইনে কাউকে বুঝাতে পারতেছেন। দ্যাটস দ্য কমিউনিকেশন স্কিল। তো আপনাকে আসলে কোনো স্পেশাল কোনো টোটকা নাই, টোটকা একটাই, খুব সিম্পল ওয়েতে আপনার আইডিয়া সবার সাথে শেয়ার করবেন। এন্ড যদি আপনি ইনভেস্টরের সাথে কথা বলেন, ইনভেস্টর হ্যাজ দেয়ার সাম অফ দ্য থট প্রসেস, রাইট? যে আপনি কিভাবে 2-3 মিনিটের ভিতরে তাকে কনভিন্স করবেন। So like elevator speech and other stuffs, এগুলো আপনাকে একটু আয়ত্ত করতে হবে, সো দ্যাট আপনি খুব কম সময়, কারণ দে আর দ্য বিজি পারসন, ও আপনাকে 1 ঘন্টা সময় হয়তো দিবে না, 3 মিনিটে আপনি কনভিন্স করতে পারলে, 5 মিনিটে কনভিন্স করতে পারলে, দে উইল গিভ ইউ দ্য, লেটস সে ফর এক্সাম্পল 30 minutes টাইম, বাট ইউ হ্যাভ টু কনভিন্স হিম উইদিন 2 to 3 minutes টাইম। সো ওই জিনিসগুলো আপনাকে কিছু সফট পার্ট আসলে আয়ত্ত করতে হবে, বাট ওভারঅল লোকজনের সাথে বা নেটওয়ার্কের সাথে যোগাযোগ করার জন্য ইউ শুড বি ভেরি হাম্বল। বাট বিফোর নেটওয়ার্কিং এর চেয়ে আমি বলবো যে ইউ শুড ক্রিয়েট এ ভেরি গুড র্যাপো উইথ ইউর কাস্টমার, বিকজ ইউর কাস্টমার ইজ ইউর
advocate. They will introduce you with many shareholder or the investors or networking people around the world. So first of all, spend time with your customer, and then when you are ready, you go with other networking opportunities. ধন্যবাদ ভাইয়া। আসলে এখনো আরো অনেক রেজ হ্যান্ড আছে, কিন্তু সময়ের অভাবে আসলে একদিনে তো সবার কথা শোনা সম্ভব না, যার জন্য আমরা এই 3 days এর ভার্চুয়াল সেশনটা অর্গানাইজ করেছি। আশা করছি আগামী দিনগুলোতেও আমরা আপনাদের আরো অনেক কথা শুনতে পারবো, সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা সর্বশেষ আর একটা প্রশ্ন নিয়ে আজকের কোয়েশ্চেন আনসার সেশনটা এখানে শেষ করব। তো মোহাম্মদ জহিরুল ইসলাম, আপনি আপনার সেশন যে কোয়েশ্চেনটি আছে ভাইয়ার জন্য সেটি করতে পারেন। আপনি আনমিউট করে আপনার কোয়েশ্চেনটি করতে পারেন। Thank you for the opportunity. So, sir, I have one last question for you. সেটা হচ্ছে যে মানে আমাদের যে স্টার্টআপটার নাম হচ্ছে Luminous Team. So, at Luminous Team, we basically focus on social innovation and a complex problem যেটাকে ইউরোপিয়ান কমিশন এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এভাবে টাইটেল করে যে দ্য 3 challenges of child labor and youth unemployment. তো আমাদের বিষয়টা হচ্ছে যে we are fortunate enough to have a good network of mentors. We are going to launch our program very soon. বাট আমাদের স্ট্রাগলটা যে জায়গাতে যে এলিভেটর পিচের সময় যখন 3 থেকে 5 মিনিটের খুব একটা রেস্ট্রিক্টিভ টাইমলাইন থাকে, তো তখন এই কমপ্লেক্স প্রবলেমটাকে যে একটা স্টোরি টেলিং এ নিয়ে আসা, যে এটা এক্সপ্লেন করে আগে অডিয়েন্সকে এনগেজ করা বা বোঝানো যে কিভাবে এই চাইল্ড লেবার প্রবলেমটা ইউথ আনএমপ্লয়মেন্টের সাথে খুব ডিপলি কানেক্টেড, এবং হাউ উই আর গোইং টু অ্যাপ্রোচ দিস। যে যখন আমরা বলি যে আচ্ছা উই আর ওয়ার্কিং উইথ আ ভিশন টু এলিমিনেট চাইল্ড লেবার, তো তখন আমাদের জাজিং প্যানেল থেকে এরকম প্রিভিয়াসলি হয়েছে যে প্রশ্ন আসে যে তাহলে আমরা কোথা থেকে শুরু করতে যাচ্ছি, আমরা কি এখন স্ট্রিট চিলড্রেন থেকে শুরু করব? তাহলে তো ইট উইল টেক লাইক এইজেস। সো এই জায়গাতে আপনার সাজেশনটা কি থাকবে যে যখন এলিভেটর পিচে আমরা যাচ্ছি বা খুব রেস্ট্রিক্টিভ টাইমের বিষয়টাতে, তো তখন how should we approach this kind of storytelling things? আমি জাস্ট আপনার প্রোডাক্টটা কি এটা আসলে আমি বুঝতে পারিনি, যে আপনার প্রোডাক্টটা কি। আমি বুঝতে পারছি চাইল্ড লেবার নিয়ে আপনি কোনো একটা কিছু করতে চান, বাট আমি আসলে আপনার প্রোডাক্টটা বুঝতে পারি না। আপনি আমাকে যে 1 মিনিটে কোশ্চেনটা করলেন, আমি আসলে আপনার প্রোডাক্টটা বুঝতে পারি নাই। এন্ড আমি বুঝতে পারি নাই যে আপনার এই প্রোডাক্টটা আসলে হ্যাঁ প্রবলেম কি সলভ করতে পারবে সেটা হয়তো আন্দাজ করতে পারতেছি, বাট হাউ উই উইল গ্রো অ্যাজ এ অর্গানাইজেশন, লাইক প্রফিটেবল অর্গানাইজেশন, এইটার ব্যাপারে আমি বুঝতে পারিনি। সো আমি আপনার প্রবলেম স্টেটমেন্ট আমি বুঝতে পারছি যে আপনি কিভাবে এটাকে পিচ করবেন বা কিভাবে অল্প সময়ে আপনার জাজ অথবা আপনি যাদেরকে ইনভেস্টর হিসেবে নিতে চাচ্ছেন তাদের কাছ থেকে কিভাবে করবেন। আমি আপনাকে বলবো যে সবচেয়ে ভালো জিনিস যেটা মানে আমরা কি হয়, আমরা পরীক্ষা দেওয়ার সময় স্কুলে কি করতাম, যদি যেসব সৃজনশীল কোশ্চেন থাকে আর কি, যেখানে মুখস্থ করার কোনো ব্যাপার থাকে না আর কি, সেখানে আমরা কি করতাম, কনসেপ্টটা আগে বোঝার চেষ্টা করতাম, তারপরে চিন্তা করতাম যে আমাদের এই কনসেপ্টটা আমি মনের মতো করে বুঝাইতে পারি কিনা, নিজের মতো করে, সেটা যেভাবেই হোক না কেন আমি কিছু বুঝতে পারি কিনা, বা লেখার ক্ষেত্রে লিখে বুঝতে পারি কিনা। সো কনসেপ্টটা যদি আপনার মাথার ভিতরে একদম এন্ড টু এন্ড থাকে, যে আমার প্রবলেম স্টেটমেন্ট কি, এটা কার জন্য এই প্রবলেমটা, কিভাবে এটা মনিটাইজ করব, বা আসলে মনিটাইজ না করলে কিভাবে আমার এখানে টাকা আসবে, আর এটা কি চ্যারিটি কিনা, এটাকে যদি আপনি পুরোপুরি নিজে আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে আপনাকে এই প্রবলেম স্টেটমেন্টটা কি করতেছেন, কারোর জন্য করতেছেন, কি লাগবে, মানে ওই লাস্টের লাইন ফার্স্টে বলে ফেলবেন যে আমার প্রবলেমটা এইটাকে আমি সলভ করতেছি, এর জন্য আমি এটা চাই। তারপরে আপনি আপনার সমস্ত কিছু ডিটেল করেন। সেক্ষেত্রে আমি বলবো যে আপনি শার্ক ট্যাঙ্ক বা এই টাইপের জিনিসপত্রগুলো আপনারা সবাই দেখেন, আমার চেয়ে বেশি দেখেন আপনারা আরো বেশি স্মার্ট। সো ওদেরকে ফলো করতে পারেন, এন্ড আপনি কিছু মেন্টরের সাথে একদম ডিরেক্টলি মেন্টরশিপে যেতে পারেন, যারা আপনার সাথে মানে এগুলার তৈরি করার ক্ষেত্রেই আসলে আপনাকে তৈরি করে দিবে আর কি, যে কি টাইপ অফ জিনিস করা যায়। মানে তৈরি তো আপনাকে হতে হবে, বাট তারা হয়তো কিছু গাইড করবে আপনাকে যে এটা করতে পারেন। বাট মেক শিওর, আমি নিজেও কিন্তু আপনি বুঝি না যে আপনার আসলে মানে আপনি আসলে প্রোডাক্টটা কি। আমি বুঝতে পারছি চাইল্ড লেবার নিয়ে কাজ করতেছেন, আপনি হয়তো বা বড় বড় এনজিও বা বড় ডোনার অর্গানাইজেশনে কাজ করবেন, বাট হাউ উইল মেক মানি, কিভাবে সার্ভাইভ করবেন, লং রানে কি হবে,
এটা কিন্তু আমার কাছে মানে আপনার 1 মিনিটের কোশ্চেনে আমার কাছে ডাউট মনে হয়েছে আর কি, যে কি প্রোডাক্ট আমি বুঝি না আর কি। তো ওই জায়গাটা আপনি একটু সিম্পল ভাবে চিন্তা করেন, প্রথমে রাইট আপ করে দেখতে পারেন যে আসলে কি কি জিনিস আছে, এবং দেন ওখান থেকে কিছু ছোটখাটো লাইন নিয়ে আপনি সিম্পল ওয়েতে একটা পিচ করতে পারেন কিনা, এটা একটা জিনিস। আর কিভাবে পিচ করতে হবে তার জন্য আপনি কিছু ভিডিও দেখতে পারেন, আর একজন মেন্টরের সাথে আপনি খুব আমরা যেটা বলি যে খুব রিলিজিয়াস ওয়েতে কোনো একটা মেন্টরের সাথে টাই আপ হয়ে থাকা আর কি, সেটাও আপনি আমার মনে হয় আপনার করা দরকার আছে। ধন্যবাদ ভাইয়া, আমি আবারও ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়ার এই টাইট স্কেডিউলের মাঝখানে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর একটা সেশন আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আশা করছি পরবর্তীতে আমরা অন্যান্য বিভিন্ন সেশনেও ভাইয়াকে আবার পাবো এবং ভাইয়া থেকে অনেক ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ বিষয়গুলি শিখতে পারবো। তো আমি একটু পরবর্তী আমাদের রাউন্ডে যাওয়ার আগে একটু সবাইকে রিকোয়েস্ট করব, সবাই যদি যারা পসিবল হয় একটু যদি ক্যামেরাটা অন করতেন তাহলে আমি একটু একটা গ্রুপ ফটো ক্লিক করতাম। সবাই কাইন্ডলি যদি একটু ক্যামেরাটা অন করতেন। ধন্যবাদ সবাইকে। তো আসলে আমরা বলা যায় একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি জানি আরো অনেক রেজড হ্যান্ড ছিল, এছাড়া চ্যাট বক্সেও কিছু প্রশ্ন ছিল, কিন্তু আমরা সময়ের অভাবে আসলে দিতে পারছি না সেই প্রশ্নগুলি। তবে এখনো যেহেতু আরো 2 দিন আমরা এই সেশনটি পেতে যাচ্ছি, ভার্চুয়াল সেশন, আরো 2 দিন বিভিন্ন স্পিকাররা থাকবেন, তারাও চেষ্টা করবেন আপনাদের প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য বা আপনাদেরকে সাহায্য করার জন্য। এবং যেটা আমি একদম প্রথমেও বলছিলাম যে একটা বুট ক্যাম্প অর্গানাইজ করা হবে, ফিজিক্যাল বা ইন পার্সন বুট ক্যাম্প, যেখানে দেশের বিভিন্ন নোটেবল স্পিকার বা ট্রেনাররা থাকবেন আপনাদেরকে পিচিং শেখানোর জন্য, কিভাবে আপনারা এন্টারপ্রেনারশিপ এই সেক্টরটাতে গ্রো করতে পারেন, কিভাবে আপনাদের বিজনেসটাকে স্কেল আপ করতে পারেন, এই সবগুলি বিষয়ে আপনাদেরকে ট্রেন করা বা গ্রুম করার চেষ্টা করা হবে সেই ইন পার্সন বুট ক্যাম্পটিতে। তো আসলে আজকের প্রোগ্রামটা শেষ করার আগে আমি একটু ওমর ভাইকে জিজ্ঞাসা করবো যে ভাইয়া আপনি কি কিছু বলতে চান প্রোগ্রামটি শেষ করার আগে? Not really. I think first of all, thank you, Faisal Bhai, for your amazing presentation and answering all the questions. Thanks to you for being here. I'll just say, like I said, good luck to all the participants. I'm interested. I'm excited to know all your ideas, the ideas that you have, and how do you want to take it up to the next level. So, all the best. থ্যাংকস আ লট ভাইয়া। এখন আমি একটু রাকসান্দা আপুর কাছে ফিরে আসবো। আপু, আপনি যদি কিছু বলতে চান তাহলে ওভার টু ইউ। না, থ্যাংক ইউ ফয়সাল ভাই, ইট ওয়াজ অ্যান অ্যামেজিং প্রেজেন্টেশন। ভালো লাগছিল অনেক আর কি, আমারও মনে হলো যে আসলে জানার অনেক কিছু আছে, বেশ ভালো ছিল। এবং আই হোপ যে আমাদের যারা পার্টিসিপেন্ট আছে তারা জানতে পেরেছে, এবং আপনি অনেকগুলো কোশ্চেন সময় নিয়ে আর কি সবার কোশ্চেনের উত্তর দিয়েছে, এটার জন্য অনেক ধন্যবাদ। আর আমি পার্টিসিপেন্টদের বলবো যে আপনারা আমাদের আর কি যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে আপনাদের, সেটার সাথে অবশ্যই নোটিফিকেশন গুলো খেয়াল করবেন, এবং ঋতুপর্ণা নেক্সট সেশনের ডিটেলটা, তারিখটা, সময়টা বলে দিবে। সো অবশ্যই জয়েন করবেন। 3টা ভার্চুয়াল সেশন পরে আমাদের বুট ক্যাম্প এবং ডেমোতে হবে। সো স্টে কানেক্টেড। ধন্যবাদ রাকসান্দা আপুকে। তো আমাদের পরবর্তী ভার্চুয়াল সেশনটি আগামীকাল 8 অগস্ট 2022, এন্ড এটা শুরু হবে ঠিক রাত 8টার সময়। তো আশা করছি আপনাদের সবাইকে আমরা আগামীকালও পাচ্ছি আমাদের মধ্যে, এবং আগামীকাল কোনো একটি নতুন বিষয়ের উপর আমরা আরো নতুন কিছু জ্ঞান অর্জন করব, নতুন নতুন বিষয়ে শিখবো, আপনাদের অনেক কথা শুনবো, আপনাদের প্রশ্ন শুনবো, বা দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আপনাদের আইডিয়াও শুনতে পারি। তো স্টে কানেক্টেড এন্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আশা করছি সবার সঙ্গে আবার দেখা হবে। আসসালাম।